আমাদের বয়ানের আজকের আলোচনা জুলাই অভ্যুত্থান ও তৎপরবর্তী বাংলাদেশের চতুর্থ পর্ব। এই পর্বে আমাদের সাথে উপস্থিত আছেন বরেন্দ্র ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক মঈনুদ্দিন জাহাঙ্গীর। মঈনুদ্দিন জাহাঙ্গীরকে ধন্যবাদ আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। অ্যাট দ্য সেম টাইম আমাদের সাথে আছেন নরওয়ে থেকে মোহাম্মদ তালহা, আমাদের বয়ানের একজন হোস্ট। তালহা এবং মঈনুদ্দিন জাহাঙ্গীর দুজনকে ধন্যবাদ দিয়ে আমরা আজকের এই আলোচনা শুরু করতে যাচ্ছি। মোহাম্মদকে ধন্যবাদ আমাকে আসলে ইনভাইট করার জন্য। আর পাশাপাশি একটা চমৎকার মনে হয় আড্ডার সুযোগ তৈরি হলো আমাদের। অনেকদিন পর সবাই একসাথে একটা প্ল্যাটফর্মে কথা বলতে পারবো। ধন্যবাদ। হ্যাঁ, আরেকটা ইনফরমেশন আমি শুধু জানায় রাখি আমরা দর্শকদের জন্য, আমরা তিনজনই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্সে দীর্ঘ 5 বছর একসাথে পড়াশোনা করেছি। সুতরাং এবং কাছাকাছি ছিলাম, আমাদের সার্কেলে আমরা একসাথে আড্ডা দিয়েছি, একসাথে ঘোরাফেরা করছি, একসাথে তর্ক করছি নানা বিষয়ে। সুতরাং আশা করি ভালো একটা আড্ডা আজকেও হবে ইনশাআল্লাহ। জি, এটা অবশ্যই। এবং আমি একটু নস্টালজিয়া ফিল করছি আর কি, যেটা আমাদের একসাথে অনেক সময় আছে অতীতে। আমরা সময় ক্ষেপণ না করে আমরা আসলে আজকের আলোচনাটাতে চলে যাই। শুরুতে আমরা যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জুলাই অভ্যুত্থান। আমরা এর আগে আমাদের আলোচনায় যতজন দর্শক এসেছেন বা যতজন আলোচক এসেছেন, সবাই তাদের নিজ নিজ অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং সবারই মাঠে খুবই শক্তিশালী ভূমিকা ছিল। আমি মঈনুদ্দিন জাহাঙ্গীরের মাঠের ভূমিকার ব্যাপারটা আমার জানা নেই। আমি আজকে মঈনুদ্দিন জাহাঙ্গীরের কাছ থেকে শুনবো আন্দোলনটা একজন একাডেমিশিয়ান হিসেবে। মঈনুদ্দিন জাহাঙ্গীর এই আন্দোলনটাকে কিভাবে দেখেছে একজন একাডেমিশিয়ান হিসেবে, এট দ্য সেম টাইম একজন বাংলাদেশী হিসেবে। ওকে, ধন্যবাদ মাহমুদ। আসলে দুইটা ডাইমেনশন আমার কাছে আপনি জিজ্ঞেস করেছেন। একটা হচ্ছে যে আপনার অ্যাজ এ একাডেমিশিয়ান, আর একটা হচ্ছে মানে মাঠের জায়গা থেকে আসলে কিভাবে দেখেছি। প্রথমত আসলে আমি একাডেমিয়ান যে জায়গাটা আছে বা একাডেমিক ইয়েতে যে প্ল্যাটফর্মরা, যেহেতু আমি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে পড়াই, তো সেই জায়গা থেকে আসলে খুব চমৎকার একটা অভিজ্ঞতা ছিল। প্রথম যখন আপনার মানে আন্দোলনটা দানা বেঁধে উঠতেছিল সেই সময়টাতে বিশেষ করে রাজশাহী অঞ্চলের যে দুটি প্রতিষ্ঠান আসলে রাজশাহীর মানে খুব কি বলে জনাকীর্ণ প্রতিষ্ঠান, একটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাকি রুয়েট আছে, মেডিকেল আছে, কিন্তু রুয়েট আর মেডিকেলের শিক্ষার্থীর সংখ্যার জায়গা থেকে যদি আপনি বলেন সেক্ষেত্রে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কিন্তু অনেক বেশি। তো ফলশ্রুতিতে এই আন্দোলনে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মানে অংশগ্রহণ এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয় যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিশেষ করে রাজশাহী অঞ্চলে, সেটা অবশ্যই বলা যেতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এই আন্দোলনে আমাদের একজন শিক্ষার্থীও শহীদ হয়েছে, আমাদের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর। তো আমি আসলে তার বিদায়ী আত্মা এবং তার শহীদের মাগফিরাত কামনা করছি। তো এই আন্দোলনের শুরুর দিকে আমাদের বিশেষ করে আমার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা একদম অগ্রণী ভূমিকা পালন করেছে। তারা আন্দোলনকে গড়ে তোলার জন্য বিভিন্ন সময় তারা ক্যাম্পেইন চালিয়েছে। তারপরে ক্যাম্পাসের সামনে প্রতিনিয়ত তারা যেটাকে আমরা বলি যে নিয়মিতভাবে তারা মিটিং, মিছিল বলেন বা হচ্ছে স্লোগান বলেন, এটাতে কিন্তু তারা একদম পুরো সময় ধরেই মুখরিত ছিল। পাশাপাশি আমরা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেও দেখেছি বেশ সহযোগী শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষার্থী মানে বান্ধব একটা পরিবেশ তারা তৈরি করেছিল পুরো সময় ধরে। আমরা বিভাগের পক্ষ থেকে আমরাও যতটুকু আমাদের জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে এই আন্দোলনে আমাদের সম্পৃক্ততা প্রয়োজন, আমরা ততটুকু সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছি। মানে শিক্ষার্থীদেরকে এই আন্দোলনের প্রয়োজনীয়তার জায়গাটা, বিশেষ করে যেহেতু আমরা ক্লাসরুমে পাঠদানের সাথে জড়িত ছিলাম, তো পাঠদানের এই সুযোগগুলো আসলে আমাদের কাছে ছিল যে শিক্ষার্থীদের মধ্যে প্রকৃত যে আপনার মানে পরিস্থিতি এবং প্রয়োজনীয়তার যে জায়গাটা, যেটা আমরা বলছি যে ফ্যাসিবাদের পতন বলেন বা স্বৈরাচারের পতন বলেন, আসলে স্বৈরাচার জিনিসটাকে উপলব্ধি করাইতে কিন্তু আমাদেরকে বড় একটা সময় পার হয়ে গেছে। মানে আমাদের একাডেমিক জায়গা বলেন বা নন একাডেমিক জায়গা বলেন, যেখানে বলেন না কেন, মানুষকে আসলে যে
মানে লাস্ট রেজিম যে স্বৈরাচার, এই জিনিসটা মানুষকে বোঝানোটাই খুব কঠিন কাজ ছিল। তাদের কাছে এই জিনিসটা একদম প্রত্যেকটা ডে লাইটের মতো, রেগুলার ডে এর মতো একদম নর্মাল ছিল, এবং মানুষ কায়দা করে বাঁচার একটা ব্যবস্থা তৈরি করে ফেলেছিল। আমরা যেটাকে বারবারই বলতাম যে কায়দা করে বাঁচা। তো এই কায়দা করে বাঁচার জায়গা থেকে আপনাকে রিয়েলাইজ করানো, আপনাকে বোঝানো যে আসলে আপনি এক্সপ্লয়েটেড, এবং আপনার উপরে একরকম কি বলা যায় স্টিম রোলার চালানো হচ্ছে। আপনার সমস্ত অধিকারগুলোকে, সিভিল রাইটস গুলোকে আপনাকে মানে কন্ট্রোল করা হচ্ছে। এই জিনিসটা বোঝাতে পারাটাও আসলে বেশ কঠিন ছিল, কারণ তারা এটাকে খুবই নর্মাল ভাবে নিয়েছিল। তো যেহেতু আমাদের ক্লাসরুমে এই সুযোগটা ছিল, আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে আমাদের শিক্ষার্থীদের মধ্যে এই সচেতনতা তৈরি করা, যেটাকে আমরা পলিটিক্যাল সোশ্যালাইজেশন বলতে পারি। যে কাজটা আসলে বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ দীর্ঘ সময় জুড়ে, কিন্তু যে কাজটা হচ্ছে না বিধায় আমি এই আলাপটাতে একটু পরে আসবো, এটা গেলে অনেক বড় হয়ে যাবে, শব্দটা ইউজ করতেছি, পরে আমরা এটা নিয়ে কথা বলবো, পলিটিক্যাল সোশ্যালাইজেশনের জিনিসটা। আর ব্যক্তিগত জায়গা থেকে যদি বলেন, ব্যক্তিগত জায়গা থেকে আসলে আমাদের রাজশাহীতে যে মুভমেন্ট গুলো বিভিন্ন সময় মানে বিশেষ করে রুয়েট, আমাদের আন্দোলনটাও তো রুয়েট কেন্দ্রিক আর কি। রুয়েটের গেট থেকে পরের যে মানে পরের প্রোগ্রামগুলোতে, প্রথমের পরের প্রোগ্রামগুলোতে রুয়েটের গেট থেকে আন্দোলনগুলো মানে মিছিলগুলো হয়ে আসতো, এবং সেখানে প্রচুর জনসমাগম আমরা দেখছি। সেখানে সকল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখছি, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি, সব মহল থেকে দেখেছি। পাশাপাশি আবার স্বৈরাচারের রক্তচক্ষু আমরা দেখেছি। স্বৈরাচারের রক্তচক্ষু জায়গা থেকে তাদের যারা সহযোগী বা দোসর বলো, তাদেরকে আমরা দেখেছি এই পুরো সময় জুড়ে তাদের সমস্ত শক্তি ব্যয় করার জন্য, এবং প্রকাশ্যে তাদের যে মানে সারা দেশে যেটা হয়েছে আর কি, প্রকাশ্যে যেভাবে তারা আন্দোলনকে দমন করার চেষ্টা করছে, রাজশাহীতে এর কোনো ব্যতিক্রম ছিল না। আমি এখানে একটু মাহমুদের করার আগে প্রশ্ন করি যে তোমাদের, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষকদের দেখেছি নানাভাবে ভূমিকা পালন করতে, স্পেশালি ঢাকা ইউনিভার্সিটিতে বা সরকারি ইউনিভার্সিটি গুলোয় ছাত্রদের নানা ধরনের অভিযোগ আছে, হ্যাঁ, টিচারদের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে। তুমি বলছো যে প্রশাসন হেল্প করছে, তোমরা টিচাররাও হেল্প করছো, বাট তোমাদের ইউনিভার্সিটির কোনো টিচার কি সরাসরি এই আন্দোলনের সময় বিরোধিতা করেছে বা ছাত্রদেরকে হুমকি দিয়েছে বা এরকম কোনো ঘটনার সাথে সম্পৃক্ততা আছে কিনা, বা তুমি জানো কি? না না, এইরকম কোনো ঘটনাই ঘটে নাই আমাদের। মানে হতে পারে আপনার মৌন বিরোধিতা থাকতে পারে, কিন্তু সরাসরি এসে আন্দোলন করা যাবে না, তোমরা এগুলোতে পার্টিসিপেট করতে পারবা না, বা তাকে ফোর্স করা, শিক্ষার্থীদেরকে ফোর্স করা বা ক্লাসে জোর করে ফিরিয়ে নিয়ে আসা বা কোনো ধরনের মানে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া, এরকম কোনো নজির নেই। বরঞ্চ আমরা সর্বোচ্চ আমাদের প্রশাসনিক জায়গা থেকে, প্রক্টোরিয়াল বডি জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। সামটাইমস পুলিশের কাছ থেকে দু একজন শিক্ষার্থীকেও মানে ফিরিয়ে নিয়ে আসা বা তাদেরকে যেন ধরে না নিয়ে যেতে পারে, এরকম জায়গা থেকেও সহযোগিতা আমরা দেখেছি। যেটা মঈনুদ্দিন জাহাঙ্গীর যেটা বললেন যে আপনাদের ভার্সিটির একজন শহীদ হয়েছে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের, শহীদ যে পরিবার, তাদের এখন কি অবস্থা? রাষ্ট্র থেকে কি তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে বা এদের সাথে যোগাযোগ করা হচ্ছে? বা ইউনিভার্সিটি কোনো হেল্প করছে কিনা তাদেরকে? ইউনিভার্সিটি কোনো হেল্প করছে কিনা? বিশ্ববিদ্যালয় তাদের আর্থিক জায়গা থেকে কোনো ধরনের হেল্প করেছে কিনা আমি বলতে পারবো না, তবে আপনার সার্বক্ষণিক যে যোগাযোগ মানে পরবর্তী সময়গুলোতে এবং তাদের যে কোনো সমস্যাতে ওই সময়গুলোতে পাশে থাকা, ইভেন এখনো তাদেরকে মানসিকভাবে যতটুকু সাপোর্ট দেয়া যায়, সেটা আসলে শিক্ষার্থীরাও, আমাদের যারা শিক্ষার্থী আছে তারাও চেষ্টা করে এই বিষয়গুলোতে পার্টিসিপেট করার জন্য। তবে আর্থিক যে ব্যাপারগুলো আছে, বিশেষ করে আর্থিক এবং একটা তাদের স্ট্যাবিলিটির যে জিনিসটা, এইটাতে আমার আসলে জানা নেই এরকম কোনো অংশগ্রহণ তারা আছে কিনা আমার বিশ্ববিদ্যালয় প্রশাসনের, এই ব্যাপারটা আমার জানা নেই। জুলাই স্মৃতি ফাউন্ডেশন সারা দেশব্যাপী শহীদদের খোঁজ খবর নিচ্ছে বা যতটুকু সম্ভব আমরা দেখতে পাচ্ছি। আমার কাছে যদিও ব্যাপারটা অনেক সামান্য মনে হচ্ছে, ওরা আর্থিক বা যে ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে, কিন্তু আমার একটা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রতি আমার একটা দাবি থাকবে, এই শহীদদের, বরেন্দ্র ইউনিভার্সিটির যে শহীদ আছে তার খোঁজ খবর নেওয়ার জন্য বা তার পাশে এসে দাঁড়ানোর জন্য। পরবর্তী আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, আমরা অনেককে দেখি যে শেখ হাসিনা
যে এতগুলা খুনের দায় অভিযুক্ত এবং দেশ থেকে পালিয়ে গিয়েছে জনরোষে, তার এই পর্যায়ে যাওয়া এবং এট দ্য সেম টাইম আমরা তাকে অনেক সময় দেখি যে বাংলাদেশে যে খুবই অল্প সময়ে 2000-এর অধিক শিক্ষার্থী এবং সাধারণ জনগণ নিহত হয়েছে, এটাকে কম্পেয়ার করা হয় অনেকটা নাজিদের সাথে। এই কম্পারিজনটা কি লেজিট কিনা, বা যদি লেজিট না হয় কেন নয়, এ ব্যাপারে কোনো আইডিয়া বা আছে কিনা? তালহা কি তার ইনসাইট শেয়ার করবে নাকি আমি বলবো? না মঈন, তুমি হচ্ছে গেস্ট, মূল গেস্ট। আমরা হচ্ছি এখান থেকে তোমার সাথে টুকটাক আলাপ করব। আচ্ছা, নাজিদের সাথে তুলনা, আমি আসলে নাজিদের সাথে তুলনা করতে চাই না, কারণ নাজিবাদের যে জায়গাটা ছিল, বিশেষ করে ফ্যাসিবাদ বা নাজিবাদের, আমরা ফ্যাসিস্ট বলছি কিন্তু আসলে নাজিরাও এক ধরনের ফ্যাসিস্টই ছিল, তারাও এক ধরনের চেষ্টা করছে। বাট নাজিবাদের একটা জিনিস আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা হচ্ছে যে তারা আল্ট্রা ন্যাশনালিস্ট ছিল। হ্যাঁ, মানে বোথ সাইড আমার কাছে মনে হয় যে তারা আল্ট্রা ন্যাশনালিস্ট ছিল। তারা তাদের জাতির জায়গাটা দেখায়, মানে অন্ততপক্ষে কিছুটা হলেও প্রিয়োরিটাইজ করছে। কিন্তু আমরা দেখেছি যে আমাদের লাস্ট রেজিম যেটা আছে, সে কিন্তু আমাদের জাতিকে, মানে জাতীয় স্বার্থকে বিক্রি করেই ক্ষমতায় টিকে ছিল বলে আমার কাছে মনে হয়েছে, এবং সেই জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা গুলো সে নিয়েছে। এখন লাইক তারা হয়তো জাতীয়তাবাদী চেতনাকে ব্যবহার করে তারাও ক্ষমতায় টিকে থেকেছে, মানে নাজিদের কথা যদি আমরা বলি বা ফ্যাসিজমের জায়গা থেকেও যদি বলি, কিন্তু তারপরও তারা দেখা যাচ্ছে যে বহির্বিশ্বের সঙ্গে কিন্তু তাদের নিজের যে মানে অক্ষুণ্ণতা বা সার্বভৌমত্ব, এই জিনিসটাকে কিন্তু তারা বেশ গুরুত্ব দিয়ে দেখেছে বলে আমার কাছে মনে হয়েছে। তো এই জায়গা থেকে আমি আসলে তাদেরকে এই জন্য মানে কম্পারেটিভলি নাজিবাদের সাথে তাকে নিয়ে আসতে চাই না। তার মানে তুমি বলতে চাচ্ছ তারা নাজিদের থেকেও অধম আর কি, ইন এ সেন্স। নাজিরা অন্তত তাদের নিজের ন্যাশনের জন্য চেষ্টা করছে, হয়তো সে সুপিরিয়র হিসেবে দেখানোর চেষ্টা করছে মুসলিনী অথবা হচ্ছে হিটলার, হ্যাঁ, তাদের জার্মানদেরকে, এরকম কিছু। তাই তারা এই সেন্টিমেন্টকে ব্যবহার করে হয়তো ক্ষমতায় টিকে ছিল। হ্যাঁ, লাইক নাজিরা, মানে নাজিজমের জায়গা থেকে তারা এই যে আল্ট্রা ন্যাশনালিস্ট যে কনসেপ্ট আছে, এটাকে তারা ব্যবহার করে জনগণের কাছ থেকে ক্ষমতাটাকে লিগালাইজ করছে, ক্ষমতাটাকে টিকে থাকাটাকে তারা স্টাবলিশ করেছে, যেটার সঙ্গে আপনার এখানেও একটা সম্পর্ক আছে। দেখেন, আওয়ামী লীগ কিন্তু তার জায়গা থেকে মুক্তিযুদ্ধের যে চেতনা আছে, সেই মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করেই কিন্তু তারা তাদের ক্ষমতার লিজিটিমেসি ধরে রেখেছে। মানে তারা কেন ক্ষমতায় থাকতে পারে? বিকজ তারা স্বাধীনতার সপক্ষে শক্তি, রেস্ট অফ দ্য পিপল, সারা পৃথিবীর, মানে সরি পৃথিবী বললে ভুল হবে, বাংলাদেশের বাকি সব মানুষ আসলে স্বাধীনতার বিপক্ষের মানুষ। এবং এটা নিয়ে আসলে আমার একটা লেখা মানে পাবলিশ হয়েছে, ওটা হচ্ছে আপনার, যদিও ওই সময়টাতে যেহেতু ফ্যাসিস্ট রেজিম ছিল, ওটাকে আসলে ওইভাবে ওপেন করা হয় নাই। এবং আমার এমফিল থিসিসের যে টাইটেল, সেটাও টাইটেল প্লাস টপিক এটাকে আসলে কভার করে। হ্যাঁ, এবং আমি একটু বলি, যেহেতু এই কথাটা চলে আসলো, সেটা হচ্ছে যে আমার যে এমফিল থিসিসের মানে যেটা আপনার হেডলাইন, সেটা হচ্ছে আইডেন্টিটি পলিটিক্স ইন বাংলাদেশ। একটা টাইম ফ্রেম আছে। আমি যদিও স্টার্টিং এ দিয়েছিলাম হাসিনা রেজিম, এন্ড দেন আমার সুপারভাইজার এটাকে রিজেক্ট করে দেয় যে আসলে দিস ইজ কাইন্ড অফ পলিটিক্যাল বায়াস থিং। তো দেন তারপরে আস্তে আস্তে ওটাকে হাসিনা রেজিম বাদ দিয়ে একটা টাইম ফ্রেম ফার্স্ট আমাকে দেওয়া হয়। যদি আমি টাইম ফ্রেমটা চাইছিলাম এক্স্যাক্টলি আপনার 2009 থেকে 2018 পর্যন্ত, কিন্তু পরবর্তীতে ওইখানে আমাকে যেহেতু একটা স্পেসিফিক জায়গা থাকতে দেওয়া হয় না, ওটা একটু পরে মানে পরিসরটা অনেক বেশ বড় হয়েছে। তো এখানে মূল যে ফাইন্ডিংস এর জায়গাটা ছিল বা মূল যে ফাইন্ডিংস আমরা দেখানোর চেষ্টা করেছি, মানে এখন এটা কমপ্লিট না, যেহেতু কমপ্লিট না, আমি হাইপোথিসিসটা যেটা আছে সেটা একটু শেয়ার করি। যে আসলে আওয়ামী লীগের জায়গা থেকে স্পেসিফিক না, মানে বাংলাদেশে এক ধরনের পলিটিক্যাল অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হয়েছে, যে অ্যাটমসফিয়ারে একটা ডিকোনমি তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে প্রো অ্যান্ড অ্যান্টি লিবারেল। এবং এই প্রো এবং অ্যান্টি লিবারেল যে মানে আমরা টার্মটা ইউজ করতেছি, এই টার্মটা ইউজ করে পুরো জাতিকে আমরা দুই খণ্ডে ভাগ করতেছি। একটা জাতি গঠনের যে প্রক্রিয়া, লাইক আপনার ন্যাশনাল ইন্টিগ্রেশনের মধ্যে আপনি ন্যাশন বিল্ডিং বলেন বা আপনার স্টেট বিল্ডিং বলেন, এই যে প্রক্রিয়াগুলো আছে, সেই প্রক্রিয়াগুলোতে আপনি প্রথমেই জাতিকে দুভাগে দুখণ্ডে ভাগ করে নিচ্ছেন যে তোমরা আসলে স্বাধীনতার মানুষ না, মানে তোমরা স্বাধীনতার এগেনস্টের লোক। তো একটা মানে জেনারেশন যারা কিনা মুক্তিযুদ্ধে দীর্ঘদিন পরে জন্মগ্রহণ করছে,
তারা আসলে কিভাবে স্বাধীনতার বিরুদ্ধাচরণ করেছে বা তারা স্বাধীনতার বিরুদ্ধাচরণ করতে পারে, এটা আসলে আমার বোধে আসে না। এটা মানে তারা কিভাবে এই বয়ানটাকে স্টাবলিশ করে তাদের ক্ষমতাটাকে টিকিয়ে রেখেছে দীর্ঘদিন ধরে। গতদিন আমি ওই যে ইনকিলাব মঞ্চের যে ভাই আছে ওনার থেকেই শুনতেছিলাম, আপনার বয়ানেরই একটা এপিসোড ছিল, ওখানে কিন্তু উনি এই জিনিসটাকে নিয়ে আসার চেষ্টা করছে যে এই যে শব্দের যে একটা খেলা, শব্দের খেলা জায়গা থেকে আপনার আহ ওটাকে কি বল, মানে উনি উনি যেটা স্পেসিফিকলি বলার চেষ্টা করছে যে রাজাকার বা এই ধরনের শব্দগুলোকে তারা ব্যবহার করে, যা রাজাকার জামাত এই শব্দগুলোকে তারা একরকম ভাবে ক্রিমিনালাইজড ওয়ার্ডে পরিণত করছে। যদিও রাজাকারের ভূমিকা ৭১ যে কাজে ব্যবহৃত সেটা আলাদা জিনিস, এন্ড আপনি এই শব্দটাকে জাস্ট আপনার গেমের একটা পার্ট হিসেবে তৈরি করে ফেলছেন, আপনার পলিটিক্যাল গেমে এটাকে ইন্টারপ্রিট করতেছেন, এবং সেই ইন্টারপ্রিটেশনের মাধ্যমে কি হচ্ছে, আপনার যে কোনো ক্রাইম জাস্টিফিকেশন হয়ে যাচ্ছে। লাইক আপনি দেখেন যে পুরো মানে আওয়ামী লীগ সময়ে শিবির সন্দেহে মানুষকে পিটিয়ে মারা যেত, মানে এটা এটা খুবই কমন একটা ব্যাপার যে মানে লাইক শিবির সন্দেহে পিটিয়ে মেরে ফেলছে। বা আমরা জানি আবরার ফাহাদের ঘটনাটা তো আমরা সবাই জানি। পাশাপাশি মনে করেন যে আমরা যেহেতু ক্যাম্পাসে ছিলাম, তো ক্যাম্পাসে এই ধরনের ইনসিডেন্ট গুলো প্রায়শই হয়েছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার বিরোধী আরো রাজনৈতিক দল, বিশেষ করে ছাত্র দলের যারা কর্মী ছিল, তারা যখন ক্যাম্পাসে পলিটিক্যালি তাদের যে মুভমেন্ট গুলো তারা পরিচালনা করতে চাইছে, তখনই তাদেরকে ধাওয়া দিয়ে ক্যাম্পাস ছাড়া করা হয়েছে। তো এই যে একক যে একটা মানে আপনার স্টাবলিশমেন্ট, এবং তার বিরুদ্ধে তারা খুব সহজ একটা বয়ান তৈরি করছে, সেটা কি যে আমরাই শুধুমাত্র এদেশের স্বাধীনতার পক্ষের মানুষ এবং আমরাই শুধুমাত্র এদেশের স্বাধীনতাকে ওন করি, আমরা যারা আছি দেশের বাকি মানুষ সেই মানুষগুলো এটাকে ওন করে না। এবং এই জন্য ইনকিলাব মঞ্চের উনি বলছিলেন যে আমরা এইটাকে ভেঙে দিতে চেয়েছি, তাই স্লোগানটা ছিল যে আপনার তুমি কে আমি কে রাজাকার রাজাকার। তো এই যে পরে যে মানে এই যে স্লোগানটা, কেন স্লোগানটা, আসলে এটা শুধুমাত্র আমরা অনেকে এটাকে আক্ষরিক অনুবাদ করছি যে আসলে নিজেকে রাজাকার বলতে, কেউ তো নিজেকে রাজাকার বলতে চাচ্ছে না। আপনি যখন একজন মানুষকে, এই দেশে থাকার একজন মানুষকে, এই দেশকে ভালোবাসার একজন মানুষকে, যে এই দেশের স্বার্থে কথা বলতেছে, তাকে আপনি পরিণত করতেছেন রাজাকারে, তাকে আপনি বলতেছেন, গালি দিচ্ছেন। যখন ভারতের সঙ্গে আপনি দেশ বিরোধী নানা রকমের চুক্তি, আমাদের বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থ বিরোধী বিভিন্ন রকমের মানে পার্টিসিপেশনে যাচ্ছেন, সেখানে এটাকে একটা প্রতিবাদ যখন করা হচ্ছে, তখন আপনি বলতেছেন রাজাকার। মানে ভারতকে ভালোবাসলে আপনি হচ্ছে দেশপ্রেমিক, আর ভারতকে না ভালোবাসলে আপনি হচ্ছে রাজাকার। ভারতকে ঘৃণা করলে আপনি অটোমেটিক পাকিস্তান প্রেমী, আপনি পাকি প্রেমী হয়ে যাবেন। কিন্তু ভারতকে যদি আপনি মানে ভালোবাসেন তাহলে আপনি ওকে। আমি আসলে জানি না যে ভারতের ভালোবাসার সঙ্গে দেশপ্রেমের কি সম্পর্ক। আমার এটা কোনোভাবেই বোধগম্য হয় না যে ভারতকে ভালোবাসলে দেশকে ভালোবাসা যায়। এই যে একটা বয়ান তার এস্টাবলিশ করেছে দীর্ঘদিন ধরে, এবং কেন তৈরি করেছে, কারণ ভারত কি করছিল, ভারত হচ্ছে বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করছে। হ্যাঁ, এই যে এটাই আমি বলতে চাচ্ছিলাম এখানে, যে যেহেতু ভারত আমাদের ৭১-এ হেল্প করছে, হ্যাঁ, মানে স্বাধীনতার যুদ্ধে হেল্প করছে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে, সুতরাং ভারতের ভালোবাসা, ওই যে বলে না মাকে ভালোবাসা, রাষ্ট্রকে ভালোবাসা ইমানের অঙ্গ, সেরকম ভারতকে ভালোবাসা দেশপ্রেমের অঙ্গ হয়ে গেছে কিনা, সেরকম বললে তুমি কি বলবা? দেশপ্রেম না, মানে বাংলাদেশ প্রেমের অঙ্গ হয়ে গেছে, মানে আমাদের যে বাংলাদেশের যে ভালোবাসার জায়গাটা, সে তার অংশ হিসেবে আমরা তৈরি করে ফেলছি। চমৎকার একটা ব্যাপার আসলো। আমার নাজিদের সাথে কম্পারিজনের মানে যে কারণে এটা আমি অনেকের মুখে শুনি, এবং এট দ্য সেম টাইম এই কোশ্চেনটা করা যে মাত্র 19 দিনে মোর দেন 2000 পিপলকে এইভাবে নির্বিচারে, এবং তাদের হাতে কোনো অস্ত্র নাই, যেসব মানুষকে মারা হয়েছে এবং নিজের দেশের মানুষ, এবং নাজিরা যেরকম ভাবে হ্যাঁ, নাজিরা হচ্ছে নিজেদের দেশপ্রেম বা হচ্ছে দেশকে বা জাতীয়তাবাদ যেটাকে আমরা বলি, এটাকে ওরা শক্তিশালী করে সেখানে একটা শত্রুপক্ষ দাঁড় করাইছে, দাঁড় করিয়ে দেন হচ্ছে এদেরকে ম্যাসাকার করছে। আর জুলাই আপরাইজিং এ কিন্তু আমরা দেখি যে ছেলেটা একটা সময় ছাত্রলীগ করতো, সেই ছেলেটাও কিন্তু আন্দোলনে এসে অংশগ্রহণ করে। তার মানে এটা একটা জন দাবিতে এসে পরিণত হয়, কিন্তু তারপরেও এটাকে নির্বিচারে এভাবে হচ্ছে মোর দেন 2000 পিপলকে খুন করা হয়। এই যে ম্যাসাকারটা, এই যে খুনি যে মানসিকতাটা, এই যে বর্বরতাটা, আমি সেটাকে আসলে
কম্পারিজন করার চেষ্টা করছি, যে অর্থাৎ মানুষজন যেই পার্সপেক্টিভ থেকে নাজিজমের সাথে, নাজিবাদের সাথে এই শেখ হাসিনার যে রেজিম বা হচ্ছে সর্বশেষ যে ম্যাসাকারটা করে গেল এটাকে কম্পারিজন করে, সেই পার্সপেক্টিভ থেকে কি এটাকে কিছুটা বলা যায় যে এটা যে দুজনের কাছাকাছি, মানে এই কোশ্চেনটা মূলত আমার ছিল। কিন্তু যেহেতু একটা ভিন্ন আলোচনা আসছে এবং চমৎকার ভাবে আসছে, এটা আমি জানি না এই ব্যাপারে কোনো অ্যাড করতে চান কিনা। তো নাজিদের সাথে তুমি যেটা বলতেছো যে নাজিদের সাথে সব ওই ডাইমেনশন থেকে আমার মনে হয় যে শতভাগ মিল আছে। হ্যাঁ, শতভাগ না, মানে আসলে একরকম বলা যায় যে নাজিদের থেকেও বেশি, মানে বর্বরতা, ওই বর্বরতা জায়গাটা তুমি যদি চিন্তা করো তাহলে নাজিদের থেকে বেশি বর্বরতা বলবো। কারণ এত অল্প সময়ের ভিতরে এত মানে মানুষকে শুধুমাত্র নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য হত্যা করা, এটা আসলে মানে তাদেরকেও হার মানায়। হ্যাঁ, কিন্তু তাদের আইডিওলজিক্যাল যে জায়গাটা বলতেছিলাম, যে লাইক এই আইডিওলজি জায়গাটাতেও তারা কিন্তু বিলো দেন, মানে নাজিদের থেকেও নিচে আছে। সেই জায়গা থেকে যে তারা অন্ততপক্ষে নিজের রাষ্ট্রের একটা সুপ্রিমেসি ক্রিয়েট করার চেষ্টা করছে, এখন সেই সুপ্রিমেসিটা ক্রিয়েট করতে গিয়ে কিন্তু তারা নিজেরাও ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এখন নাজিরা তো তার দেশে, মানে মনে করেন যে আপনার তার নিজের দেশের মানুষের হাতে তারা তো ম্যাসাকারের শিকার হয় না, তাই না? আপনি চিন্তা করেন যে যদি শেখ হাসিনা দেশ থেকে পালায় না যেত তাহলে শেখ হাসিনার কি অবস্থা হতো? হিটলার কি দেশ থেকে পালাই গেছিল, বা মুসলিনি কি দেশ থেকে পালাই গেছিল, বা দেশের মানুষ কি তাদেরকে ধাওয়া দিছে, বা দেশের মানুষ কি তাদেরকে ইয়ে করছে? হ্যাঁ, তারাও দেশের মানুষকে আপনার সাপ্রেস করছে, তারাও দেশের মানুষকে তাদের নাজি পার্টি বা আপনার ফ্যাসিস্ট পার্টিতে তাদেরকে অংশগ্রহণ করতে বা তাদের কার্যক্রমে সহযোগিতা করতে বাধ্য করছে। কিন্তু সেই বাধ্য করার পর জনগণের জায়গা থেকে আপরাইজিংটা আসছে কিনা সেটা তার আগেই মনে করেন যে বড় একটা ওয়ার্ল্ড ওয়ারে তারা পার্টিসিপেট করে ফেলছে। তো সেটা আসলে তখন আর কোনো সুযোগ ছিল না যে আপনার এই আপরাইজিংটা ক্যালকুলেট করা যাবে কিনা। কিন্তু আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন, বাংলাদেশের মানুষ কিন্তু তাদের একদম মানে কি বলা যায়, তাদের অত্যাচারিতের মাত্রাটা কোন মাত্রায় গিয়ে দাঁড়ালে তারা একদম খোলা বুকে পুলিশের গুলির সামনে গিয়ে দাঁড়িয়েছে এবং বলছে শুধুমাত্র গুলি করার জন্য, জাস্ট আমরা বেঁচে থাকার কোনো প্রয়োজনীয়তা নাই। যে রাষ্ট্র আমাকে আমাদের সকল রকম সিভিল রাইটস থেকে আমাদেরকে বঞ্চিত করেছে, সেই রাষ্ট্রে বেঁচে থাকাটা আসলে নিতান্তই একটা মানে প্রহাসনের মতো মনে হয়েছে মানুষের কাছে। এবং তার কারণে মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এবং দেখেন, একটা দাবিতে শেষ পর্যন্ত যখন এই যে আমরা শুরু হয়েছিল একটা জায়গা থেকে শুরু হয়েছিল, আমরা জানি যে কোটা আন্দোলন থেকে শুরু হয়েছে, সেটা ক্রমেই কোটা আন্দোলনকে ধাপে 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 মানে সরকার বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। একটা জিনিস কি আসলে হুট করে এভাবে সরকার বিরোধী আন্দোলনে রূপ নেওয়া যায় যদি সরকার বিরোধী মানসিকতা মানুষের মধ্যে তৈরি না হয়? 2018 সালেও কিন্তু ছাত্র আন্দোলন হয়েছে। 2018 সালে আমার মনে হয় যে আমরা সবাই ছিলাম সেখানে, আমরা সবাই সেখানে অংশগ্রহণ করছি 2018 ছাত্র আন্দোলনে। তো যখন জুলাইয়ের ছাত্র আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনটা কিন্তু একই রকম ভাবেই শুরু হয়েছিল। 2018-তে যা হয়েছে 2024-এও একই প্ল্যাটফর্ম, একই জায়গা, ঢাকা বিশ্ববিদ্যালয়, লাইব্রেরির সামনে, রাজুতে, সেখান থেকে শুরু হয়ে পরবর্তী সময়ে আমরা দেখলাম যে এটা একটা সরকার বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। গতদিন আমি সার্জিস আলমের একটা ইয়েতে দেখলাম যে সে কিন্তু এটা সে নিজেই বলছে যে আন্দোলনটা বাস স্টেপ বাই স্টেপ মুভ করছে। তো এটা যদি প্রথমের দিকে যদি সরকার তাদেরকে এই আন্দোলনের জায়গাটাকে একসেপ্ট করে নিত, তাদের যে রিকোয়ারমেন্টের জায়গাটা একসেপ্ট করে নিত, তাহলে কি আন্দোলনটা এতদূর যাইতো কিনা? এক্স্যাক্টলি। হ্যাঁ, নাহিদ ইসলাম আমাদের যে একজন উপদেষ্টা, সেও একই কথা বলেছিল যে আন্দোলনটা শুরুতেই ছিল শুধুমাত্র কোটা আন্দোলন বা এই যে বৈষম্য বিরোধী কোটা ব্যবস্থা বিলোপের আন্দোলন, এবং পরবর্তীতে সরকার যখন ম্যাসাকার শুরু করে দেয় তখন এটা আর কোটা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তখন পুরো সিস্টেম চেঞ্জের আন্দোলনে চলে যায়। এখানে একটু একটা জিনিস অ্যাড করতে চাই, একটা জিনিস এখানে একটু বলি যে এটা বয়ানের সাথেও রিলেটেড। আমার মনে হয় যে কোটা আন্দোলনের মানে এই যে মানে ফ্যাসিবাদী যে মানে আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, এই আন্দোলনের একটা ইম্প্যাক্ট কিন্তু বয়ানের উপরেও আসছে। লাইক বয়ান কিন্তু তাদের নতুন এপিসোড বা বয়ান কিন্তু তাদের নতুন যাত্রা কিন্তু এর পরে শুরু করছে। হ্যাঁ,
বয়ানের নিজেরও কণ্ঠরোধ ছিল দীর্ঘদিন ধরে। বয়ান নিজেও তার জায়গা থেকে অনেক কথাই বলতে পারে নাই, যেটা নিয়ে বয়ান তাদের স্বপ্ন শুরু করেছিল, যাত্রা শুরু করেছিল। তো আমার মনে হয় যে এই আন্দোলনের সাথে বয়ানেরও একটা অংশগ্রহণের জায়গা, মানে তাদের একটা নতুন জীবন শুরু করেছে। এই কথাটা কেন বললাম, এটার একটা মূল ব্যাপার হচ্ছে যে আমি চাই যে বয়ান তার জায়গা থেকে যে বুদ্ধিভিত্তিক চর্চার একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছে বা করবে, ইনশাল্লাহ আশা করি যে খুব চমৎকার একটা প্ল্যাটফর্ম একটা সময় তৈরি হবে। এটা এই কারণে বলছি যে দেখেন, ছাত্র আন্দোলনে শুরুটা যারা করেছে, নাহিদ ইসলাম থেকে শুরু করে বাকি যারা সমন্বয়ক ছিল, তাদের কিন্তু একটা বুদ্ধিভিত্তিক চর্চা জায়গা ছিল, এবং তাদের এই বুদ্ধিভিত্তিক চর্চার জায়গাটা তাদেরকে একটা মানে কি বলা যায় যে পলিটিক্যাল সোশ্যালাইজেশন বলেন বা তাদের ম্যাচিউরিটি জায়গা বলেন, তাদের এই দেশের রাজনীতি নিয়ে তাদের ভাবনা, এই দেশকে নিয়ে তাদের যে ভাবনাটা ছিল, যেই হ্যাঁ সেই ভাবনাটা হয়তো অপ্রকাশিত ছিল দীর্ঘদিন ধরে, তাদের এই চর্চাটা অপ্রকাশিত ছিল, কিন্তু যখনই একটা মানে পরিবেশ তৈরি হয়েছে, তারা কিন্তু তাদের সেই পুরো তাদের যে মানে অভিজ্ঞতা বলো বা তাদের যে তোমার মানে সক্ষমতা বলো, সেটা কিন্তু সে দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, এই জন্য আমি বলতেছি যে এই বুদ্ধিভিত্তিক চর্চাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে এই জুলাই আপরাইজিং এর পরে এটা নিয়ে আর কোনো কথা বলার সুযোগ নেই, যে হয়তো সেটা খুব সামান্য মনে হতে পারে, বাট এই যে একটা সামান্য চিন্তা যে একটা অসামান্য অবদান রাখতে পারে, সেটা আমার মনে হয় যে এই জুলাই আপরাইজিং হচ্ছে তার একটা মানে প্রকৃষ্ট উদাহরণ। আমি তালহা কিছু অ্যাড করব এই জায়গায়? না, আমি এখানে অ্যাড করব। আচ্ছা, তাহলে আমি পরবর্তী যেই একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে আমরা আলোচনা করলাম, আমরা আপনি আপনার ভার্সিটির একজন শহীদ দেখলেন, আমরা আমাদের আশেপাশে অনেক পরিচিত মানুষজনকে শহীদ হতে দেখেছি বা অনেকের কাছ থেকে শহীদ হওয়ার গল্প শুনেছি। একটা ম্যাসাকারের মধ্য দিয়ে আমরা এই আপরাইজিংটা পরবর্তীতে একটা নতুন সরকার আমরা বাংলাদেশে পেলাম, এবং এই যে আন্দোলনের একটা আকাঙ্ক্ষা, শহীদী একটা আকাঙ্ক্ষা আমরা বলি, বর্তমান সরকার বা বর্তমান যে রাজনৈতিক ব্যবস্থা, এটা কি আমাদের কি সেই শহীদী আকাঙ্ক্ষার দিকে নিয়ে যাচ্ছে, বা আন্দোলনের যে একটা আকাঙ্ক্ষা ছিল সেই পথে কি আমরা এগোচ্ছি নাকি এগোচ্ছি না? আমি এখানে একটু আমি যে কথাগুলো বলবো এটা হয়তো একটু আপসেট মনে হইতে পারে, বাট আমি আসলে এটা বলতে চাই। সেটা হচ্ছে যে দেখেন, এই আন্দোলনটা যখন শুরু হয়েছে, আন্দোলনের আপনি প্রেক্ষিত দেখেন বা মানে কারণ দেখেন, আন্দোলনের কারণের সঙ্গে কিন্তু আমাদের এই যে রাষ্ট্র সংস্কার বলেন বা এই জিনিসগুলো বলেন, এগুলো কিন্তু ছিল না, তাই না? আমরা কিন্তু এগুলো নিয়ে কথা বলি নাই, আমরা কোটা সংস্কার নিয়ে কথা বলছি। মানে ট্রু সেন্সে আসতে হবে যে আপনি যে জিনিসগুলো আপনি এখন বলতেছেন যে আমাদের শহীদদের যে চাহিদার জায়গাটা বা তাদের শহীদী পরিবারের যে জায়গাটা, এইগুলো অবশ্যই লিজিট এবং লিগাল, তাদের সর্বোচ্চ আত্মত্যাগ তারা করেছে, তাই না? তো তাদের কাছে আমরা আজীবন ঋণী, মানে ব্যক্তি হিসেবে আমি নিজে তো ঋণী মনে করি, আর রাষ্ট্রীয় জায়গা থেকে তো অবশ্যই আমরা তাদের কাছে তাদের এই রক্তের ঋণ কোনোদিনই শোধ হবে না। তো এখান থেকে তারা তাদের যে দাবিটা ছিল, তাদের দাবিটা শেষ পর্যন্ত এসে দাঁড়াইছে কি, যে আমরা আসলে স্বৈরাচারী এই ব্যবস্থা থেকে মুক্তি চাই। তো তাহলে স্বৈরাচারী এই ব্যবস্থা থেকে যদি আমাদের মুক্তি লাগে, তাহলে স্বৈরাচারী ব্যবস্থাটাকে ভেঙে ফেলতে হবে। কিন্তু আমরা স্বৈরাচারের সেই মসনদের উপরেই বসে আছি, স্বৈরাচারী সেই ব্যবস্থার উপরেই বসে আছে। তো স্বৈরাচারী যে ব্যবস্থা বা স্বৈরাচারী যে মসনদ, যদি আমরা সেখানে বসে থেকে যদি আমরা স্বাধীনতার কথা বলি, সেখানে বসে থেকে যদি আমরা মুক্তির কথা বলি, সেই ব্যবস্থাতে বসে থেকে যদি আমরা নতুন কোনো প্যারামিটার দিয়ে বলতে চাই যে আসলে আমাদের এই জায়গাগুলোতে আমাদের আকাঙ্ক্ষার প্রতিফলন হয় নাই, আমার মনে হয় যে এই জায়গাগুলো মানে একরকম অলীক কল্পনায়। কেন অলীক কল্পনা? কারণ এই ব্যবস্থাটা এমন ভাবে গড়ে উঠেছে, দেখেন সরকার কিন্তু বেশ কিছু ইনিশিয়েটিভ নেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেটাকে কার্যকর করতে পারতেছে না। সরকার কেন কার্যকর করতে পারতেছে না? তার মানে সরকার এনাফ স্ট্রং না, সরকারের কাছে যথেষ্ট শক্তি নেই। তাহলে একটা সরকারের শক্তির উৎস কোথায়? সরকারের প্রথম শক্তির উৎস হচ্ছে পলিটিক্যাল পাওয়ার। তো যেহেতু মানে ডেমোক্রেসিতে আমরা দেখি যে পলিটিক্যাল পার্টি হচ্ছে তাদের জায়গা থেকে তাদের গভর্নমেন্টকে সবসময় ব্যাক করে। আপনি লাস্ট রেজিমকেও দেখেন,
তারা পুরো সময় ধরে তাদের ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য কি না করছে, তাদের সর্বোচ্চ শক্তি ব্যয় করছে। কিন্তু এখন দেখেন যে নতুন যে সরকার আসছে, সেই নতুন সরকারের এই রাজনৈতিক সমর্থনটা কে দিচ্ছে, এবং এই রাজনৈতিক সমর্থক গোষ্ঠীটা কতটুকু শক্তিশালী। আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেখেন, বিএনপি, তারা তাদের জায়গা থেকে তাদের স্বার্থের কথা চিন্তা করে, তাদের জায়গার কথা চিন্তা করে তারা কিন্তু তাদের মানে পলিটিক্যাল এজেন্ডা গুলোকে তারা নিয়ে আসছে, এবং তারা চাইতেছে যে খুব তাড়াতাড়ি একটা নির্বাচন হয়ে যাক, কারণ যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত তাদের জন্য সুবিধা হবে। এই সেম টাইমে আপনি এই নির্বাচনী ব্যবস্থাতে অংশগ্রহণ যদি করতে চান, বা এই জায়গা থেকে যদি আপনি মানে লাইক শহীদি পরিবারের যে কথাটা বলতেছেন, শহীদি পরিবারের যে চাহিদা বা তাদের যে আকাঙ্ক্ষা, খালি এটা শহীদি পরিবারের চাহিদা বা আকাঙ্ক্ষা না, এটা সারা দেশের গণমানুষের সবার আকাঙ্ক্ষা। আমরা সবাই এখান থেকে বের হয়ে আসতে চাই, কিন্তু এই জিনিসগুলো আমাদের ভিতরে এমন ভাবে বাসা বেঁধে ফেলেছে ফ্রম এভরি স্পেসিফিক সেক্টর, লাইক আপনি একদম রুট লেভেল থেকে আসেন, সাধারণ মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষের যে ভাবনাগুলো আছে, সেই ভাবনাগুলো, তাদের যে রাজনৈতিক ভাবনাগুলো আছে, আকাঙ্ক্ষার জায়গা আছে। দেখেন সরকার পতনের সাথে সাথে কি হইলো, সরকার পতনের সাথে সাথেই আপনার মানুষের তাদের মানে যার যা আকাঙ্ক্ষা আছে সবাই বলতেছে, আমি বলতেছি, আপনি বলতেছেন, আরেকজন বলতেছে, তাদের সবকিছু লাগবে। কেন লাগবে? কারণ এই এই জায়গা থেকে আমরা কিন্তু একটু মানে সবাই একটু উষ্মা প্রকাশ করতেছি। কেন উষ্মা প্রকাশ করতেছি? যে সরকার আসছে, তাকে একটু স্টেবল হতে দাও, তাকে একটু মানে স্থির হতে দাও, কেন এই দাবিগুলো জানাইতেছো? কিন্তু ভেবে দেখেন যে এর আগে কি হইতো, ওই প্রতিষ্ঠানগুলোর ভিতরেও ফ্যাসিবাদের কর্মচারীরা তখন ছিল, সেই ফ্যাসিবাদের কর্মচারীরাই কিন্তু তাদেরকে ওই দাবিটা কখনো রেস করতে দেয় নাই। তো যখনই তারা এখান থেকে মুক্তি পাইছে, সাথে সাথে তাদের মানে আমার কাছে মনে হয় যে এই দাবিগুলো আসলে তাদের মুক্তির প্রকাশ। মানে হতে পারে আমাদের জন্য বিড়ম্বনা তৈরি হচ্ছে, আমাদের জন্য অনেক রকমের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা তাদের মুক্তির ভাষা। তো সেই মুক্তির ভাষার জায়গা থেকে আমি বলবো যে দুপক্ষকেই এগিয়ে আসা উচিত। মানে যারা মুক্তি ভাষার জায়গায় প্রকাশ করতে গিয়ে তাদের দাবিগুলো প্রকাশ করতেছে, তাদেরকেও সরকারকে একটু সময় দেওয়া উচিত, সরকারকে একটু স্থির হতে দেওয়া উচিত। পাশাপাশি সরকারেরও উচিত যে এই ব্যাপারগুলোতে তাদের যে ইনিশিয়েটিভ নেওয়ার ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, এগুলোকে জনগণের সামনে উত্থাপন করা। আর দেখেন এই সরকার তো চাইলেই অনেক কিছু করতে পারবে না, কারণ আমরা জানি ইন্টারিম গভর্নমেন্টের কিছু লিমিটেশন আছে। ইন্টারিম গভর্নমেন্ট তো আসলে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট, নির্বাচিত সরকারের মতো এত স্মুথ না, এত আপনার ফ্রি না, বা তাদের ফাংশন বা সক্ষমতাও কিন্তু এত বেশি না। কিন্তু আমরা একটা নির্বাচিত সরকারের কাছে যা যা চাওয়ার, সেই চাওয়াটা আমরা কিন্তু একটা ইন্টারিম গভর্নমেন্টের কাছে চাইতেছি। তো আমার কাছে এই জন্য মনে হয় যে এই চাওয়াটা না মানে খুব বেশি ফ্রুটফুল না, এই কারণে যে আপনি এই সরকারের কাছ থেকে সবকিছু চেয়ে নিচ্ছেন। এই সরকারের কাছ থেকে কি চাইতে পারেন? আমার কাছে মনে হয় যে যেটা একটা সংস্কার আপনি সরকারের কাছে চাইতে পারেন, এবং সেই সংস্কারটা এত স্ট্রাকচারাল হওয়া দরকার যে যেই স্ট্রাকচারটাকে ভেঙে ফেলতে গেলে, যে পদ্ধতিটাকে ভেঙে ফেলতে গেলে মানে বেশ কঠিন হয়ে যাবে। মানে এটাকে আপনি চাইলেই ভেঙে ফেলতে পারবেন না। একটা জিনিস একটু বলি, জাস্ট একটু এখানে বলি যে যেহেতু আপনি বললেন যে আসলে তাদের আকাঙ্ক্ষাটা পূরণ হবে কেমনে, তাদের আকাঙ্ক্ষাটাকে পূরণ হতে হলে আপনাকে অবশ্যই রাজনৈতিক দলগুলোর ভিতরে গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে নিয়ে আসতে হবে, এবং এই সরকার যদি তাদের আকাঙ্ক্ষাকে পূরণ করতে চায় তাহলে তার উচিত হবে যে এই রাজনৈতিক দলগুলোকে বাধ্য করা গণতান্ত্রিক চর্চা করার জন্য। কেন বাধ্য করা? যে আপনি আপনার রাজনৈতিক দলের ভিতরে যদি গণতন্ত্রটাকে চর্চা করতে না পারেন, প্রতিষ্ঠা না করতে পারেন, আপনি যদি আপনার রাজনৈতিক দলের ভিতরে নামমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, নামমাত্র আপনি যদি সেখানে ডেমোক্রেটিক প্র্যাকটিস করেন, তাহলে সেখানে তো আপনি নিজে একজন ফ্যাসিস্ট। আপনি আপনার পলিটিক্যাল পার্টির একজন ফ্যাসিস্ট, আপনি আপনার পলিটিক্যাল পার্টির ভিতরকার একজন ফ্যাসিস্ট। সেটা এই জায়গায় আমি একটা সম্পূরক প্রশ্ন করতে চাচ্ছি যে জুলাই আকাঙ্ক্ষা আমরা স্বৈরাচারী সরকারের বা স্বৈরাচারী যে সিস্টেম সেটার পতন চেয়ে আমরা হচ্ছে একটি নতুন বন্দোবস্ত চেয়েছি, এবং বর্তমান বাংলাদেশে এটা সবাই আমার কাছে মনে হয় কেউ ডিসএগ্রি করবে না যে নতুন বন্দোবস্ত বলতে একটি প্রকৃত গণতান্ত্রিক একটা বন্দোবস্তের কথাই সবাই বলেছে।
সে জায়গায় পার্টির ইন্টারনাল যে স্ট্রাকচার সেখানে গণতন্ত্র থাকাটা জরুরি, এবং এই জায়গায় হচ্ছে আমি যতগুলো আলোচনা আমি দেখেছি সেখানে জামায়াতকে প্রশ্ন করা হতো। জামায়াত বলেছে এদের অভ্যন্তরীণ যেই রাজনৈতিক যে স্ট্রাকচার আছে সেখানে যেহেতু জামায়াতে কোনো পরিবারের কোনো প্রভাব নেই অথবা কোনো ব্যক্তি বিশেষের প্রভাব নেই, সেখানে এরা হচ্ছে এদের পার্টিকুলার মেম্বার আছে, নির্দিষ্ট ক্যাটাগরি আছে, ওইসব মেম্বাররা ভোট দেয়। এট দ্য সেম টাইম শিবিরের যে স্ট্রাকচার আছে সেখানে এই সিস্টেম আছে। কিন্তু আমাদের যে মেইন দুইটা বাইনারি দল ছিল, একটা তো ফেসিবাদী দল আওয়ামী লীগ ছিল এবং তার সহযোগী ছাত্র সংগঠন ছাত্রলীগ, যেটি বর্তমানে নিষিদ্ধ ঘোষিত। দ্বিতীয় সেকেন্ড যে দল বাংলাদেশের প্রভাবশালী ছিল, আহ, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি এবং তাদের যে সহযোগী ছাত্র সংগঠন ছাত্রদল, এদের ভিতরে আদৌ ইন্টারনাল স্ট্রাকচারের ভিতর গণতন্ত্র আছে কিনা এ ব্যাপারে একদিন যদি এই মুহূর্তে কোনো আমরা আলোচনা, যেহেতু আমাদের আজকে টপিক সেদিকে না, আমরা চাইলে অন্য এক সময় এটা নিয়ে আলোচনা করব। কিন্তু আমার কাছে মনে হয় যে আমি জানি না তালহা বা মইনুদ্দিন জাহাঙ্গীর এখানে অন্য কিছু অ্যাড করবেন কিনা, যে বাংলাদেশের বিদ্যমান টোটাল যে ব্যবস্থা যেটা ভেঙে নতুন বন্দোবস্ত আনতে চাওয়া হয়েছে সেখানে আসলে ওইটার বাস্তবায়নে দলীয় স্ট্রাকচার গুলোতে গণতন্ত্রায়ন বা ডেমোক্রেটাইজেশন খুবই জরুরি। যেটা আমাদের ওভারঅল যে স্টেট সিস্টেম সেখানে যেরকম প্রত্যেকটা ইনস্টিটিউশনে ডেমোক্রেটাইজেশনের যে গুরুত্ব আছে, এট দ্য সেম টাইম পলিটিক্যাল পার্টি সেখানেও এরকম গণতন্ত্রায়নের হচ্ছে জরুরি, যেটা বলা যায় গুরুত্ব আছে। আমি জানি না এই ব্যাপারে আপনাদের কোনো ওপিনিয়ন আছে কিনা। এটা নিয়ে তো আসলে অনেক কথা, মানে এটা নিয়ে আসলে নতুন করে আরেকদিন একটা পুরো এপিসোড করা যাবে, যে আসলে ডেমোক্রেটাইজেশনের পুরো প্রক্রিয়া নেই। এখন ডেমোক্রেটাইজেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইনস্টিটিউশনালাইজেশন। সো এই প্রাতিষ্ঠানিকীকরণটা কোথায় হবে? যতগুলো প্রতিষ্ঠান আছে ডেমোক্রেসির সাথে ইনভলভড, তাহলে ডেমোক্রেসির সাথে ইনভলভ প্রতিষ্ঠানগুলো যদি আপনি দেখেন, একদম মানে সরকারি মানে ইয়ে থেকে শুরু করে আপনার সব থেকে আমি বলি যে আসলে ডেমোক্রেসির সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে রাজনৈতিক দল। মানে আপনি ইলেকশন কমিশনকে বলতে পারেন বা আদার্সকে বলতে পারেন, কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আপনি রাজনৈতিক দল যদি তার জায়গা থেকে গণতান্ত্রিক প্রতিষ্ঠা ফেরত নিয়ে আসতে পারে, এবং পাশাপাশি মানে ইলেকশন কমিশনকেও আমি সমান গুরুত্ব দিব, কারণ ইলেকশন কমিশন কি করতে পারে? ফোর্স করতে পারে আপনাকে, যে আপনি যদি রাজনীতি করতে চান, আপনার যদি রাজনৈতিক মানে অংশগ্রহণ করতে হয়, আপনি যদি বাংলাদেশের রাজনীতিতে পার্টি পলিটিক্সে পার্টিসিপেট করতে চান, তাহলে আপনাকে এই শর্তগুলো মেনে আসতে হবে। আমরা জানি যে নির্বাচন কমিশন কিন্তু একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, এবং নির্বাচন কমিশনকে সবাই আসলে মানে একরকম কি বলা যায় যে ব্যঙ্গ করে কাগুজে বাঘ বলে, হ্যাঁ, যে এখানে সমস্ত কিছুই আছে কিন্তু আসলে তার কোনো সক্ষমতা নেই, বা টুথলেস টাইগার, দাঁত নাই, মানে সবকিছু দেখতে খুবই সুন্দর কিন্তু কিছুই করতে পারে। তো এই নির্বাচন কমিশনকে সবার আগে শক্তিশালী করা, এবং এই নির্বাচন কমিশনের হাতে রাজনৈতিক দলকে পুনর্গঠনের বা তাদেরকে পুনর্মার্জিত একটা চর্চা, একটা স্ট্রাকচার ধরিয়ে দেওয়া, যে তাদেরকে কিভাবে করতে হবে। এবং এই জায়গা থেকে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের মাঝখানে এই সচেতনতা তৈরি করা জরুরি যে একটা রাজনৈতিক দলের আসলে গণতন্ত্রের চর্চা দরকার। কিন্তু মজার ব্যাপারটা দেখেন যে আমরা গণতান্ত্রিক দলগুলোকে দুর্বৃত্তায়ন করছি। আমরা দুর্বৃত্তায়ন করছি বলতেছি কেন বলছি? যে আমরা জানি যে রাজনৈতিক দল তো তারা তাদের জায়গা থেকে ক্ষমতা অংশগ্রহণ করে তাদের মানে ক্ষমতাটাকে তারা পেতে চায়, এটা তাদের দুর্বৃত্তায়ন যে তারা ক্ষমতা পাইতে চায়। কিন্তু আমি একটা রাজনৈতিক দলে অংশগ্রহণ করি আমার নিজের স্বার্থের জন্য, আমি রাজনৈতিক দলে অংশগ্রহণ করি, আমি চাই যে আমি আমার ক্ষমতাটাকে চর্চা করতে চাই, এবং এই ক্ষমতাটাকে আমি কখনোই লিগালি চর্চা করতে চাই না। আসলে লিগালি তো ক্ষমতার অপব্যবহার, মানে লিগালি তো আসলে ক্ষমতা ব্যবহার করলে আপনি এটা নিয়ে আসলে আরেকটা ডিসকোর্সের জায়গা, আসলে ক্ষমতাকে আসলে ব্যবহার করা যায় নাকি অপব্যবহার হয়। তো যখনই আমার কাছে রাজনৈতিক ক্ষমতার অংশগ্রহণের সুযোগ হচ্ছে, আমি তখনই এইটার অপব্যবহার করা শুরু করছি। এবং রাজনীতিতে আমি অংশগ্রহণ করি এটার জন্য যে আমি এতদিন ধরে ত্যাগ করলাম, এতদিন ধরে আমার স্যাক্রিফাইস, আমার মানে আমি ব্যবসা করতে পারি না, আমি রাজনীতি করার কারণে এটা করতে পারি না, ওটা করতে পারি না, তাহলে আমি এখন ক্ষমতায় আসছি বা আমি এখন ক্ষমতায় আসবো, তাহলে এখন তো আমার সময়। এই যে মানসিকতাটা, পাশাপাশি দেখেন যে
আমরা প্রায়শই দেখি একটা রাজনৈতিক দলের বিভিন্ন পক্ষের মধ্যে গ্যাঞ্জাম, 2 পক্ষ 3 পক্ষ 4 পক্ষ গ্যাঞ্জাম। কেন গ্যাঞ্জাম? কারণ তাদের পক্ষের নেতাকে নেওয়া হয় না, বা তাকে নেতা বানানো হয় না, বা তাদের যে মানে পলিটিক্যাল ফাদার আছে তাকে কেউ প্রেস করে নাই। তো এইগুলোতে আপনি যখন আসবেন, এই সমস্যাটা কেন? বিকজ আপনার পার্টিতে ডেমোক্রেসি নেই। আপনার পার্টিতে যদি ডেমোক্রেসি থাকতো তাহলে আপনার পার্টি মেম্বার কেন আপনার বিরুদ্ধে যাবে? আপনার পার্টি মেম্বার কেন আপনাকে বলবে যে এখানে মানে আমাকে কেন ক্ষমতা দেওয়া হলো না? সে পার্টিতে ইলেকশন যদি হতো ঠিকঠাক মতো, সব যদি প্রক্রিয়া ঠিক মতো থাকতো, তাহলে তো গ্যাঞ্জামই তৈরি হতো না। তার মানে আপনি আপনার রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারেন নাই, আর আপনি আসছেন যে রাষ্ট্রের গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। এখন ভাবেন যে আপনার হাতে এদেশের গণতন্ত্র কতটুকু অনিরাপদ। একই সাথে এই তালহা কিছু বলবো? আমি জাস্ট বলতে চাচ্ছি যে ইলেকশন কমিশনের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে কি ইলেকশন কমিশনের সেই ক্ষমতা আছে রাজনৈতিক দলগুলোর অন্তর্গত যে ডেমোক্রেটাইজেশনের অভাব, অথবা অন্তর্গত যে ডেমোক্রেটাইজেশন প্রসেস, সেই প্রসেসটাকে বাধ্য করবে, সেই ক্ষমতা কি বাংলাদেশের ইলেকশন কমিশনের আছে কিনা? এটা একটা সরি, আমি একটুখানি মানে নেটওয়ার্কের জন্য ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আমি একটু আবার যদি তাহলে একটু বলতে। আমি বলতেছি যে এখনকার ইলেকশন কমিশনার, তুমি তো বলতেছিলা যে হচ্ছে এই সরকার দুর্বল অথবা স্ট্রং এনাফ না, হ্যাঁ, টু ডু এভরিথিং। সুতরাং এখনকার ইলেকশন কমিশনের পক্ষে কি রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ডেমোক্রেটাইজেশনের অভাব আছে সেটা দূর করা সম্ভব আদৌ, নাকি এর জন্য প্রয়োজন একটা জেনারেশনাল লড়াই অথবা জেনারেশনাল গ্রাজুয়াল প্রসেস? হ্যাঁ, এই ইলেকশন কমিশন একটু চেঞ্জ করলো, পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে তারাও এই ধারাবাহিকতা মেনটেন করলো এবং সেখান থেকে আরো সামনে গেল। ওকে, এটা হচ্ছে যে এই সরকারের পক্ষে তো কোনোভাবেই সম্ভব না। কিন্তু এই সরকারটা কি করতে পারে? এই সরকার তো খালি রাস্তা দেখাতে পারে, বইয়ে এই পথে আপনি আসেন, সেই পথে যাত্রাটা শুরু করে দিতে হবে। এই যাত্রাটা শুরু করে দেওয়াটাই হচ্ছে সংস্কার। সংস্কার মানে তো শেষ করে ফেলা না, মানে সংস্কার মানে আমি একদম সবকিছু রেডি করে ফেলছি, এটা মানে তো সংস্কার না। সংস্কার মানে একটা অনগোয়িং প্রসেস। এই অনগোয়িং প্রসেসটাকে শুরু করে দিতে হবে। ফার্স্ট যে স্টোনটা আছে এটাকে সরাই দিতে হবে। এবং এখান থেকে যখন আপনি পলিটিক্যাল পার্টিগুলোকে তাদের এই 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 কথাগুলোকে তাদেরকে বলবেন বা বাধ্য করার চেষ্টা করবেন, এবং এটাকে আপনাকে জনগণের মাঝখানে প্রচারে নিয়ে আসতে হবে, জনগণকে জানতে হবে বিষয়গুলো। এবং রাজনৈতিক দলগুলো দেখেন, রাজনৈতিক দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা হচ্ছে রাজনৈতিক জ্ঞান বিতরণ করা। মানে এটা কিন্তু রাজনৈতিক দলের খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা, যে সে কি করবে, মানুষকে রাজনৈতিক সচেতন বানাবে। আমাদের রাজনৈতিক দলগুলো কি করে? আমাদের রাজনৈতিক দলগুলো মানুষকে অন্ধকারে রাখে, কারণ সে জানে যত বেশি অন্ধকারে রাখা যাবে তত বেশি তাদের কাছ থেকে সুবিধা আদায় করে নেওয়া যাবে। তাদেরকে কখনোই তারা রাজনৈতিকভাবে সচেতন তৈরি করে না। তাহলে এখন এই যে আপনি যদি মানুষকে বোঝাতে সক্ষম হন যে একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য একটা গণতান্ত্রিক দল দরকার, একটা মানে ট্রু ফাংশনাল ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি দরকার, তাহলে আপনি মানুষের কাছ থেকে এইটা একটা গণমানুষের চাহিদাতে পরিণত হবে। আমার মনে হয় না যে মানুষের কাছে যেমনটা ফ্যাসিবাদ থেকে মুক্তি পাওয়া, আপনার গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা হওয়া, বা আপনি মনে করেন যে মানুষের বাকি যে সকল আকাঙ্ক্ষা, সিভিল লিবার্টিজের যে আকাঙ্ক্ষাগুলো আছে, সেই আকাঙ্ক্ষাগুলোর মধ্যে রাজনৈতিক দলগুলোর সংস্কার হয়ে তাদের গণতান্ত্রিক চর্চায় ফিরে আসা, এই আকাঙ্ক্ষাটা আমার মনে হয় যে কোথাও নেই। আমি জানি না, আমি হতে পারে যে তোমাদের দ্বিমত থাকতে পারে, বাট আমার কাছে, আমি যতটুকু দেখেছি, আমার কাছে মনে হচ্ছে সাধারণ মানুষ বা গণমানুষের কাছে একটা গণতন্ত্র মানে রাজনৈতিক দলকে যে গণতান্ত্রিক হতে হবে, এইটা সাধারণ মানুষের চিন্তা বা সাধারণ মানুষের ভাবনার ভিতরেই নেই। এই আলোচনাটার সাথে প্রাসঙ্গিক একটা ব্যাপার চলে আসে যে আমরা যখন গণতন্ত্রায়নের কথা বলি তখন সিভিক এডুকেশনের একটা ব্যাপার আছে, যে যাদের ভোট নিয়ে আমরা যদি দলের অভ্যন্তরেই রাজনৈতিক বা দলের অভ্যন্তরেই যদি গণতন্ত্র থাকে, অ্যাটলিস্ট যে ভোটের ব্যাপারটা থাকে, সেখানে একটা ব্যাপার গুরুত্বপূর্ণ যে যারা আমাকে ভোট দিয়ে আমার দলের নেতা নির্বাচন করবে, অথবা আমরা যদি দলের বাইরে গিয়ে দেশের জন্য চিন্তা করি, যে এই যে গণতান্ত্রিক সিস্টেমের যে মেজরিটি ভোটের যে ব্যাপারটা, সেখানে যে লোকগুলো ভোট দিয়ে একটা দেশের নেতা বা শাসক নির্বাচন করবে, এই লোকগুলোর যে সিভিক এডুকেশন, এই দিকে আমরা আসলে কতটুকু
আগানো আছি, বা আমরা আদৌ কি যথেষ্ট সিভিক এডুকেশন আমাদের মধ্যে আছে কিনা? এটাই তো আপনাকে মানে আমি বলছিলাম যে আসলে সিভিক এডুকেশনটা তো দেওয়ার দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলের। কারণ আপনি তো আসলে জনগণের কাছে পৌঁছিয়ে গিয়ে আপনি এটাকে দিতে পারবেন না। একটা হচ্ছে রাজনৈতিক দলের, আর একটা হচ্ছে আপনি খুব বেশি যদি চিন্তা করেন তাহলে আপনি এটাকে কি বলা যায় যে হিস্ট্রিতে পড়াইতে পারেন, মানে লাইক আমাদের যে মানে না, কারিকুলাম। সরকারেরও এটা একটা দায়িত্ব। সামাজিক বিজ্ঞান বইতে, তারপর হচ্ছে পৌরনীতিতে এগুলো থাকে তো। এখন জানি না সামাজিক বিজ্ঞান বই আছে কিনা। অনেক তো চেঞ্জ হয়েছে বইটই, কত কিছু যে চেঞ্জ হয়ে গেছে জানিও না। সামাজিক বিজ্ঞান আছে কিনা আমার মনে নাই, মানে জানি না আর কি। না, বইটা আছে কিন্তু মানে ওই চর্চা তো আর নাই। এই চর্চাটা তো আসলে দুই ভাগে ভাগ হয়ে গেছে। ইতিহাস চর্চা তো আসলে দুই খণ্ডে বিভক্ত, এবং সেই ইতিহাস দুই পরিবারের ইতিহাস। তো এর বাইরে তো বাংলাদেশের মানুষ মানে আর কিছু করে নাই, শুধুমাত্র এই দেশের জন্য সমস্ত লড়াই, সমস্ত সংগ্রাম, সমস্ত তারা এই সংগ্রামের কোনো অংশীদারও না, তারা এই সংগ্রামের কেউ না। এই ইতিহাস পড়ে তো আমরা আসলে এটাই জানি, মানে পাঠ্যপুস্তকের যে ইতিহাসের জায়গাটা, পাঠ্যপুস্তকের ইতিহাস আপনি পড়লে এটাই বুঝতে পারবেন যে আসলে এর বাইরে আসলে কিছু নেই। এর বাইরে বাকি যারা মানুষ তারা শুধুমাত্র লাইক স্লেভারি করছে, তাদেরকে ফলো করছে, আর কিছু করে নাই। বাকি মনে করেন যে সামটাইমস আমার মনে হয় যে এইগুলো নিয়ে আসলে মানে এই স্ক্রিপ্ট গুলোকে নিয়ে তামিল সিনেমা বানানো উচিত, এবং এতে করে বেশ ভালো রকমের ইনকাম হওয়া সম্ভব। লাইক তামিল সিনেমাতে যেটা হয় দেখবেন যে ধনুষ, উইথ ডিউ রেসপেক্ট, মানে তার মধ্যে একজন হিরো যদি একটা ঘুষি দেয় 3-4টা পোল ভেঙে সমান হয়ে যায়। আমার কাছে আসলে এই ক্যারেক্টার গুলোকে ওইরকম মনে হয়। দেখেন একটা মানুষ কি এতটাই মানে ইমেন্স হইতে পারে, আমরা কিন্তু তাদেরকে সেই জায়গায় দাঁড় করে ফেলছি। এখন এই ক্ষেত্রেই হচ্ছে মানে মানে মইনুল জাহাঙ্গীর যেটা বলছে এটাকে আমি একটু করি। এটা হচ্ছে দীর্ঘমেয়াদী প্রসেস। ডেমোক্রেটাইজেশনের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী প্রসেস। তার একটা বড় পার্ট হচ্ছে পলিটিক্যাল পার্টিকুলার ডেমোক্রেটাইজেশন, এবং সেই ডেমোক্রেটাইজেশনের জন্য প্রয়োজন সংস্কার, অথবা সংস্কারের একটা রূপরেখা। সেই রূপরেখা দেবে ইলেকশন কমিশন বা বর্তমান সরকার। সেই জায়গা থেকে পরবর্তীতে গ্রাজুয়ালি রাজনৈতিক দলগুলো তার অন্তর্গত নানা পরিবর্তন করবে, জেনারেশন বাই জেনারেশন, 5 বছর করে। এবং এরই মাঝামাঝি সময়ে মানে জনগণকে জাগরুক করার চেষ্টা করবে সিভিল সোসাইটি, নানা অর্গানাইজেশন, পৌরনীতি বই, সিভিক এডুকেশন। সরকার কার্টুনের মাধ্যমে নারী শিক্ষার ব্যাপারে যেরকম ভূমিকা রাখছে, মিনা কার্টুন, মানে বাথরুমের ক্ষেত্রে স্যানিটারি ল্যাট্রিন ব্যবহারের জন্য যে ভূমিকা রাখছে। এটা চমৎকার ব্যাপার বলছে, এটা কিন্তু চমৎকার, মানে এই যে মিনা কার্টুনে যেটা বললে এটা আসলে চমৎকার। এভাবে নারী বিবাহের ব্যাপারটা, ছোটদের বিবাহ মানে বাল্য বিবাহ বন্ধ করার ব্যাপারে যে ভূমিকা রাখছে, ভ্যালু ক্রিয়েট করছে। এইভাবে গণতন্ত্রের ব্যাপারেও ভ্যালু ক্রিয়েট করা গভর্নমেন্টের দায়িত্ব ছিল। সেটা গত 50 বছরে ব্যর্থ হয়েছে বলেই জনগণের মধ্যে যে সিভিক সিটিজেন, সেই সিটিজেনটা তৈরি হয় না। আমরা এখন প্রজা আছি, আমরা কেউ সিটিজেন হয়ে উঠতে পারি না আধুনিক রাষ্ট্রের। তো এই সিটিজেন তৈরি করার দায়িত্বটা হবে সরকারের, রাজনৈতিক দলগুলোর, সিভিল সোসাইটির, অ্যাজ এ হোল রাষ্ট্রের। এবং সেইটা আগামী 15 বছর যদি চলে অথবা 20 বছর চলে, তারপর হয়তো একটা রাষ্ট্র দাঁড়াবে, যেরকম আমরা নরওয়েতে দেখি বা সুইডেনে দেখি বা হচ্ছে কানাডায় দেখি বা অস্ট্রেলিয়ায় দেখি। আমার কাছে মনে হয় মইনুল জাহাঙ্গীর এটাই বলতে চাইছে আর কি। এক্স্যাক্টলি, আমি আমি এই পথটাই খোলার কথা বলতেছি, যে তুমি যেটা বললা না যে এই সরকারের পক্ষে সম্ভব কিনা, আসলে তো সম্ভব না, তাই না? আমি বলতেছি তুমি যেগুলো বলতেছো এই পথটা খোলা। এবং তুমি আমার কাছে এটা খুবই ইন্টারেস্টিং লাগছে যে তুমি মিনা কার্টুনে যেটা বললা, যে আসলেই কিন্তু তুমি এরকম ভাবে এই জিনিসগুলো মানুষের কাছে পৌঁছানো সহজ। মানে মিনা কার্টুনের মাধ্যমে যে মেসেজ গুলো পৌঁছানো হয়েছে, মানুষ কিন্তু এগুলোকে বেশ ভালো রকম ভাবে একসেপ্ট করছে এবং মোস্টলি প্র্যাকটিস করে। সো দুর্দান্ত একটা মানে কনসেপ্ট হইতে পারে যে আপনি এই কনসেপ্ট এইগুলোকে ব্যবহার করে কিন্তু খুব সুন্দরভাবেই হচ্ছে গিয়ে মানুষকে রাজনৈতিক সচেতন বানাইতে পারেন। এখন এতদিন তাদের মানে বিভিন্ন সরকার তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এটাকে নেয় নাই। তো এখন ইন্টারিম গভর্নমেন্ট আছে, জনগণকে সচেতন বানানো তো তার দায়িত্ব, এই রাষ্ট্রটা আমাদের, এই জিনিসটা তো বোঝাইতে হবে আমাদেরকে, তাই না? তো এটা যদি বোঝাইতে হয় এবং এখান থেকে যদি মানুষকে সচেতন করতে হয়, তাদেরকে গ্রাম পর্যায় থেকে শুরু করে একদম মানে মফস্বল থেকে শহর পর্যন্ত সব পলিটিক্যাল প্ল্যাটফর্মে তারা যদি বুঝতে পারে যে আসলে গণতন্ত্রের ভ্যালুস গুলো,
এটা কিভাবে কাজ করে এবং ভ্যালুস গুলো কতটুকু গুরুত্বপূর্ণ, তাহলে কিন্তু খুব সহজেই আমার মনে হয় যে মানে আমরা কিন্তু এই আলাপটা শুরু করছিলাম সেই শহীদী আকাঙ্ক্ষা থেকে, এবং এই শহীদী আকাঙ্ক্ষা যদি আপনি বলেন যে সেই বাস্তবায়নটা এখানেই সম্ভব, যে শহীদী আকাঙ্ক্ষাটা কিভাবে বাস্তবায়ন সম্ভব, শহীদী আকাঙ্ক্ষাটা বাংলাদেশের প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমেই সম্ভব, এবং সেই প্রকৃত গণতন্ত্রের অংশীদার হবে বাংলাদেশের প্রকৃত গণতান্ত্রিক রাজনৈতিক দল। বর্তমান ভারত এবং বাংলাদেশের মধ্যবর্তী যে বৈরী সম্পর্ক, এবং এটাকে কি আমাদের দেশ তথা বর্তমান সরকারের জন্য থ্রেট বলা যায়? আচ্ছা, আমার কাছে মনে হয় না যে আসলে এই বৈরী সম্পর্ক এই সরকারের জন্য থ্রেট। তবে তারা এই সরকারকে স্টেবল হতে দিতে চায় না, এটাও সত্যি একদিক থেকে। তবে থ্রেট এই কারণে বলবো না, কারণ আপনি যদি শ্রীলঙ্কা দেখেন বা মালদ্বীপ দেখেন বা আপনার নেপালের কেসগুলো দেখেন, ভারত কিন্তু আসলে তাদের সঙ্গে খুব বেশি কিছু করতে পারে না। তারা যতটা হম্বি তম্বি দেয়, তারা আসলে এগুলো বলিউড সিনেমার জন্যই খুব ভালো আর কি। এর বাইরে তাদের ম্যাচুরিটি লেভেল, লাইক আপনি যদি গতদিন নরেন্দ্র মোদীর টুইট দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে তাদের পলিটিক্যাল ম্যাচুরিটি কত ভালো। মানে ন্যূনতম আসলে তাদের মইনুল জাহাঙ্গীর, আমার বন্ধু ফাহিম কিন্তু রাগ করবে, তুমি এটা বলিউড সিনেমা নিয়ে নেগেটিভ কিছু বলো না। না, আমার বন্ধু হচ্ছে শাহরুখ খানের ভক্ত, তবে সে বলিউডের এতটা ভক্ত না, ঠিক আছে? কিন্তু এটা দেখেন, মানে যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে ভারত বাংলা মানে এই সরকারের জন্য থ্রেট হয়ে উঠবে না, তবে ভারত যেমন বাংলাদেশের জন্য আগেও থ্রেট ছিল, আমি মনে করি বাংলাদেশের জন্য ভবিষ্যতেও ভারত থ্রেট হিসেবেই থাকবে। কারণ তারা আমাদেরকে কখনোই স্থিতিশীল অবস্থায় দেখতে চায় না, কারণ বাংলাদেশের স্থিতিশীলতা তাদের অস্থিতিশীলতার কারণ হতে পারে বলে তারা মনে করে। এবং তাদের কাছে এরকম একটা ঘটনা লাইক ওই যে 10 ট্রাকের যে মানে অস্ত্রের যে মানে চালান মানে যে ধরা পড়ার পর থেকে তাদের ভিতরে কিন্তু একটা ভয় কাজ করে এখন, মানে সেই সময় থেকে, যে তারা যে কোনো সময় এরকম ধরনের হুমকির মুখে পড়তে পারে। তো বাংলাদেশ যদি স্থিতিশীল থাকে তাহলে তাদের বিভিন্ন অঞ্চল অস্থিতিশীল হতে পারে, এই ভয়টা তারা সব সময় করে। আর এই কারণেই তারা বাংলাদেশকে একটা নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে চায়, এবং এই স্বপ্নটা তাদের সবসময় ছিল। তারা অলরেডি স্বপ্নে বিভোর ছিল, তারা খুব সুন্দর একটা সুখ স্বপ্ন কাটাচ্ছিল, মাঝখানে তাদের স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে। এখন এই স্বপ্ন ভঙ্গ হওয়ার পরে তাদের ভিতরে অস্থিরতা কাজ করতেছে। আপনি যদি এখন বলেন যে যে বৈরী সম্পর্কের জায়গাটা, এটা আমি আসলে বৈরী সম্পর্ক বলতেছি না, আমি বলবো যে তাদের স্বপ্ন ভঙ্গের অস্থিরতা, তাদের যে স্বপ্ন ভেঙে গেছে সেই অস্থিরতার জন্য তারা এখন অস্থিতিশীল ভাবে কি করবে বুঝে উঠতে পারতেছে না। লাইক তাদের মানে তারা যে কি ধরনের পলিসি মেক করবে বাংলাদেশের সঙ্গে, কারণ বাংলাদেশের সঙ্গে তো তারা কখনো পলিসি মেক করে নাই, তারা তো সো কল্ড একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে পলিসি মেক করছে, কিন্তু এখন বাংলাদেশের সাথে তাকে পলিসি মেক করতে হচ্ছে, এটা ওদের জন্য কঠিন হয়ে গেছে। তো আমার মনে হয় যে আমাদের ওই যে রেজওয়ানা উনি 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 হচ্ছে যে আপনার একটা ইয়ে বলতেছিল যে বাংলাদেশের সঙ্গে বৈরী সম্পর্ক, হ্যাঁ রেজওয়ানা চৌধুরী উনি কিন্তু এটা বলছে যে আসলে উভয় রাষ্ট্রের প্রয়োজনে কিন্তু আমাদেরকে এগিয়ে আসতে হবে। তো এটা কিন্তু খুব চমৎকার একটা স্টেটমেন্ট উনি দিছে যে আসলে উভয় রাষ্ট্রের প্রয়োজন আছে, ভারতকে যেমন বাংলাদেশের দরকার আছে, বাংলাদেশকেও ভারতের দরকার আছে। নেইবারকে তো আসলে বদলানো যায় না, তাই না? তো আমাদেরকে নেইবার হতে হবে, মানে আমরা তো কারো স্লেভ না, আমরা স্লেভারি করব না, আমরা নেইবার হইতে চাই। পাশাপাশি মানে থাকার জায়গা থেকে আমাদের পারস্পরিক বোঝাপড়া থাকবে, আমাদের যতটুকু অংশগ্রহণ থাকবে সবকিছুতেই আমরা করব, আমাদের ন্যায্য হিস্সা আমরা বুঝে নিব। আর আপনি যদি বলেন ন্যায্য হিস্সা বুঝে নিতে গেলে আপনার সাথে সম্পর্ক থাকবে না, তাহলে কেমন হলো? এখানে আমি জাস্ট একটা পয়েন্ট অ্যাড করি, রেজওয়ানা চৌধুরী বন্যা হবে না, সরি, ইনি রবীন্দ্রনাথ শিল্পী আছেন, হ্যাঁ বিশিষ্ট, সরি। যেটা বলতেছিলাম যে যেটা ভাবে বলা হয় ইন্ডিয়াকে, হ্যাঁ আসলে ইন্ডিয়া বাংলাদেশ স্থিতিশীল থাকলে ইন্ডিয়া অস্থিতিশীল হবে, এটা যে ইন্ডিয়া ভাবে, এটা যে আসলে সঠিক না। তার প্রমাণ হচ্ছে 90 থেকে 90 পরবর্তী সময় বাংলাদেশের রাজনৈতিক স্টেবিলিটি কিন্তু টুকটাক ছিল, কিন্তু বাংলাদেশ ইন অ্যানাদার সেন্স রাজনৈতিক স্টেবিলিটি কিন্তু ছিল না। মইনুল জাহাঙ্গীর যেটা বলছে, বাংলাদেশকে তারা 71 পরবর্তী সময়ে অস্থিতিশীল রাখার চেষ্টা করছে, সেটার একটা বড় জায়গা হচ্ছে অবশ্যই বাংলাদেশের পলিটিক্যাল রাজনৈতিক নেতাদের ভূমিকা আছে, শেখ মুজিবের ভূমিকা আছে। পাহাড়ে যে ইনসার্জেন্সি তৈরি হয়েছে 71 পরবর্তী সময় থেকে শুরু করে, ওরা আবার বাঙালি হয়ে যায়, সেখান থেকে কিন্তু
একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে অস্থিতিশীল করে রাখতে চাচ্ছে না, তারা নিয়ন্ত্রিত থাকতে চাইতেছে, মানে নিয়ন্ত্রণ রাখতে চাইতেছে। আপনি 71 পরবর্তী সময়ে বাংলাদেশকে সে সবসময় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। যখন নিয়ন্ত্রণ হারিয়ে যাবে, ওর কাছ থেকে যখন নিয়ন্ত্রণ হারিয়ে যাবে, তখনই সে বাংলাদেশকে অস্থিতিশীল করবে। আর যখন নিয়ন্ত্রণ থাকবে, তখন বাংলাদেশ স্থিতিশীল থাকবে। ঠিক আছে, যেমন ফ্যাসিবাদের অধীনে কিন্তু বাংলাদেশের সকল ব্যবস্থাই স্থিতিশীল ছিল। আপনি দেখেন যে আপনি কেউ রাস্তায় দাঁড়িয়ে শাহবাগ মুভমেন্টে যখন তখন, এই যে কাল আজকেও রেল অবরোধ হয়েছে, হচ্ছিল না, কারণ ফ্যাসিবাদের অধীনে সমস্ত কিছু নিয়ন্ত্রিত ছিল। যখনই নিয়ন্ত্রণ হারাই গেছে, তখন অস্থিতিশীল তৈরি হবে। তো এখন আপনি যদি বাংলাদেশের জায়গা দেখেন, বাংলাদেশের হাত থেকে যখন তাদের নিয়ন্ত্রণটা চলে গেছে বাংলাদেশের উপর থেকে, তখনই কিন্তু সে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলবে, কারণ সে আবার একটা নিয়ন্ত্রিত জায়গাটা এখানে এস্টাবলিশ করতে চায়। এবং এটা আপনি ওই যে মানে আমরা যদি তাত্ত্বিক জায়গা থেকে দেখি, তাহলে আপনার ওটার আমরা ওই যেটা হচ্ছে আপনার কোর স্টেট গুলো, যেগুলো আপনার মানে আপনার স্টেট গুলোর উপরে, ওটাকে কি বলে, যে পেরিফেরিয়াল স্টেট গুলোর উপরে যেটা করে, ডিপেন্ডেন্সি থিওরি অনুযায়ী আমরা যেটা জানি। সো এই ডিপেন্ডেন্সি তাত্ত্বিক জায়গাটা কিন্তু সবসময় আছে, এবং তারা সবসময় আমাদেরকে নিয়ন্ত্রণ করতেই চায়। আমরা তখনই তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকতে পারবো যখন আমরা জাতি হিসেবে ইউনাইটেড থাকতে পারবো। আর তারা চায় এই জাতিগত বিভেদ তৈরি করতে, এবং এই বিভেদের বীজটা যদিও আমাদের ভিতরে ইংরেজরা শুরু করে দিয়ে গেছে, আমাদের ভিতরে কখনো এই বিভেদ ছিল না। আমাদের ভিতরে হিন্দু মুসলিম বিভেদ ছিল না, জাতিগত বিভেদ ছিল না, কোনো কিছু ছিল না। এইগুলোকে শুধুমাত্র উস্কে দেওয়া হয়। কেন উস্কে দেওয়া হয়? যাতে করে আপনাকে নিয়ন্ত্রণ করা যায়, আর কোনো কারণ নেই। এবং আমার মনে হয় যে গত কয়েক মাসে, অর্থাৎ অভ্যুত্থান পরবর্তী সময়ে, ভারত কিন্তু তার মতো করে, অর্থাৎ তার দেশে যেরকম সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে গণতান্ত্রিক সিস্টেমের অ্যাবিউজ করা হচ্ছে, ভোট ব্যাংক বাড়ানোর জন্য সাম্প্রদায়িকতা উস্কে দেওয়া হচ্ছে, আমার মনে হয় ঠিক একই কায়দা ওরা ফলো করেছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। যে আমরা দেখেছি যে অভ্যুত্থান পরবর্তী সময়ে যতগুলো হামলা হয়েছে, অনেকে বলে এটা সাম্প্রদায়িক হামলা হয়েছে, কিন্তু আমার যদি মনে হয় এটা সাম্প্রদায়িক হামলা হয়ে থাকে, তাহলে সেটা সবচেয়ে বড় ভিকটিম মুসলিম, এবং বাংলাদেশের একজন মুসলিম, এরকম বয়স্ক একজন নারী, সে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এর চেয়ে বড় সাম্প্রদায়িক মুসলিমদের উপর হামলা হয়েছে, এটাকে যদি ওইভাবে ব্যাখ্যা করা যায়। সুতরাং এটা খুবই মানে এটা আসলে সাম্প্রদায়িকতার জায়গা থেকে আমি বলবো যে ইতিহাসের সব থেকে ন্যাক্কারজনক একটা সাম্প্রদায়িক হামলা, যেখানে আসলে মুসলিমদের উপর হয়েছে। হ্যাঁ, একটা মুসলিম অধ্যুষিত দেশে মুসলিমদের উপরে এভাবে সাম্প্রদায়িক আক্রমণ, এবং তাদের বাড়িঘর লুটপাট করা, তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া, এবং মানে রীতিমতো পিটিয়ে হত্যা করার মতো ঘটনাগুলো ঘটছে। তাহাজ্জুদ গুজার একজনকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা, মানে এটা ভয়াবহ ব্যাপার। খুবই হাস্যকর। মানে সাম্প্রদায়িক হামলার যে দাবিগুলো, আমি নেত্র নিউজের বরাতে যদি বলি, ওরা অভ্যুত্থান পরবর্তী সময়ে 9 জন হচ্ছে সনাতনী ধর্মাবলম্বী মানুষ মারা যায়, এবং ওরা তদন্ত করে দেখেছে এবং কয়েকবার ডাবল চেক করেছে ওরা, এবং সেখানে রাজনৈতিক, ওরা যা পেয়েছে সবগুলো হচ্ছে রাজনৈতিক হত্যাকাণ্ড এবং রাজনৈতিক আক্রমণ, রাজনৈতিক ভায়োলেন্স। সেখানে সাম্প্রদায়িক বা কমিউনাল ভায়োলেন্সের কোনো নজির ওরা পায় নাই। কিন্তু ঠিক এই ব্যাপারগুলোর সাথে আরো কিছু মশলা এড করে ভারত সরকার থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক দল, এবং শুধু যে বিজেপি তা নয়, আমরা জানি বিজেপি ধর্মভিত্তিক রাজনীতি করে, ওরা হচ্ছে ধর্মকে উস্কে দিয়ে এদের ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করে। শুধু বিজেপি নয়, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ওরা সহ সেই একই ঢেউয়ে হচ্ছে তাল দিয়েছে। ইভেন মমতা ব্যানার্জি, যাকে আমরা জানি যে তার রাজনৈতিক অবস্থা তার দেশের জন্য ঠিক আছে, সে কিন্তু সেই সাম্প্রদায়িক এরকম বিষ বাষ্প ছড়ানোর কোনো নজির আমি দেখিনি। আমি পার্সোনালি, আমি যতটুকু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে তাকে অবজার্ভ করেছি, কিন্তু সে একই ঢঙ্গে কথা বলেছে। সুতরাং আমার কাছে মনে হচ্ছিল যে একই কায়দায় যে ধর্মীয় একটা উন্মাদনা তৈরি করে দিয়ে ওরা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছে। কিন্তু খুবই আশ্চর্যের বিষয়, বাংলাদেশে মুসলিমদের সংখ্যা, মুসলিম সংখ্যাগরিষ্ঠ, এবং সংখ্যাটা খুবই more than 90%, এবং ওরা ম্যাচুরিটি পরিচয় দিয়েছে। ধর্মীয় বা আলেমদের বা ধর্মীয় যে নেতৃবৃন্দ থেকে শুরু করে আলেমদের মধ্যে যারা আছে, তারা এট দ্য সেম টাইম যারা ধর্মীয় রাজনীতি করে এই দেশে, বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক দল এট দ্য সেম টাইম অনেক
সনাতন ধর্মাবলম্বী যারা ছিল রাজনৈতিক নেতৃবৃন্দ বা রাজনৈতিক যতগুলো ইনস্টিটিউশন আছে ওরা সহ এগিয়ে এসেছে, অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরে সকল ধর্মের মানুষদের মধ্যে একটি এই ম্যাচুরিটি জায়গাটা এসেছে। এবং এটা আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য এটা একটা বড় একটা ফাউন্ডেশন বলা যায়। যে কারণ ধর্মভিত্তিক যদি কোনো ক্ল্যাশ তৈরি হয় এটা আসলে লং লাস্টিং ক্ল্যাশ হয় এবং এই দাগ সহজে মোছা যায় না, যেটা আমরা ভারতবর্ষে দেখেছি। এবং বাংলাদেশ এই জায়গায় একটা ম্যাচুরিটি পরিচয় দিয়ে প্রমাণ করলো যে আসলে বাংলাদেশে ইন ফিউচার অনেক ভালো কিছু হওয়া সম্ভব। সরি আমি প্রশ্ন না করে ওপিনিয়ন দিয়েছি। না সমস্যা নেই, তোমার ওপিনিয়নের সাথে আমরা আসলে মানে আমি একমত, আমার মনে হয় তালহাও এটার সাথে শতভাগ একমত হবে। বিশেষ করে চট্টগ্রামের ঘটনার পরে আমার কাছে তুমি যেটা বললে এইটাই খালি বারবার মনে হয়েছে যে আমাদের পলিটিক্যাল ম্যাচুরিটিটা আগের থেকে, মানে জুলাই বিপ্লবের আগের থেকে জুলাই বিপ্লবের পরে আমাদের পলিটিক্যাল ম্যাচুরিটি অনেক বেড়ে গেছে। এবং যার কারণে ওই যে ইসলামিক পলিটিক্যাল পার্টিস গুলো বলো বা ইসলামিক যারা প্রেশার গ্রুপ গুলো আছে, বিশেষ করে হেফাজত আসলে পলিটিক্যাল পার্টি না, আমরা এটাকে প্রেশার গ্রুপই বলবো, তো তাদের যে সকল কার্যক্রম ছিল সেই কার্যক্রমের ভিতরে তারা কিন্তু চাইলেই মানে খুব মুহূর্তের মধ্যে সবকিছু নষ্ট করা সম্ভব ছিল, কিন্তু তারা সেই ম্যাচুরিটি পরিচয় দিয়েছে, তারা সেই মানে প্যাশেন্সের পরিচয় দিয়েছে এবং বারবারই তাদের পাতা ফাঁদগুলো থেকে তাদেরকে মানে তারা দূরে রাখছে। এই জায়গা থেকে আমি একটা জিনিস অ্যাড করতে চাই যে তারা যে বারবার এই ফাঁদগুলো পাততেছে, একটা জিনিস হচ্ছে কি যে এই যারা ফাঁদ পাততেছে আমরা এই পাতা ফাঁদগুলো থেকে হয়তো এড়িয়ে যাচ্ছি, কিন্তু যারা বারবার ফাঁদ পাততেছে এদেরকে কিন্তু আমরা আটকাতে পারতেছি না। এটা কিন্তু আমাদের জন্য ঝুঁকি হয়ে যাবে যে কোনো না কোনো ফাঁদে কিন্তু আমরা একটা সময় পা দিয়ে ফেলবো। তো এই যে যারা ফাঁদগুলো পাততেছে এই তাদের ব্যাপারে আসলে খুব শক্তিশালী মানে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন। আর এটা কেন নেওয়া যাচ্ছে না যদি আমি বলি, যে আপনি খুব ভালো করে জানেন বাংলাদেশের মানে বিশেষ করে যদি আপনি একটা ক্ষমতা, ওই যে আমরা আলোচনা একদম প্রথমে শুরু করেছিলাম যে একটা সরকারকে শক্তিশালী হইতে হলে কয়েকটা জিনিস দরকার হয়, এর মধ্যে রাজনৈতিক দলের যে সমর্থনের কথা বললাম তার একটা সাপোর্ট উইং দরকার হয়, পলিটিক্যাল সাপোর্ট উইং। আর একটা জিনিস হচ্ছে মিলিটারি সাপোর্টটা দরকার হয়, কারণ আপনি মিলিটারি সাপোর্ট ছাড়া একটা রাষ্ট্রে শক্তিশালী ভূমিকা অবতীর্ণ হতে পারবেন না। হ্যাঁ, আপনার মিলিটারি অবশ্যই প্রজাতন্ত্রের প্রতি তাদের দায়িত্বশীলতার যে ভূমিকা সেটা তারা করবে, কিন্তু সেই মিলিটারিকে যদি আপনি দুর্বৃত্তায়ন করে ফেলেন, এবং আমার কাছে মনে হয় যে গত রেজিম সমস্ত প্রতিষ্ঠানের মতো এই প্রতিষ্ঠানটাকেও কিছু না কিছু ভ্যান্ডালিজম করছে এর ভিতরে, এবং তার যথেষ্ট প্রমাণও রয়েছে। এবং সেই মিলিটারিকে কিন্তু আমরা সংস্কার করতে পারি নাই, সেই মিলিটারি কিন্তু সেম পজিশনে আছে। হ্যাঁ, হয়তো কয়েকজনের রদ বদল হয়েছে, কিন্তু তাদের যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু এখনো যথেষ্ট শক্তিশালী আছে। এবং শুধুমাত্র মিলিটারি না, এরকম ভাবে সরকারের বাকি যে প্রতিষ্ঠান, এটা নিয়ে অনেক অনেক কথা হচ্ছে, আমি ওই আলাপগুলোতে যাইতে চাই না। বাট মিলিটারি যেহেতু আপনার সংস্কার হয় নাই, তার মানে মিলিটারি কিন্তু মানে সম্পূর্ণভাবে এই সরকারকে সমর্থন করছে না, মানে অসমর্থন করছে না কিন্তু সমর্থন করতেছে না। ব্যাপার হচ্ছে মৌন জায়গায় দাঁড়িয়ে আছে তারা। হ্যাঁ, এই মৌনতাটা কিন্তু এই সরকারকে দুর্বল করে দিচ্ছে, এই মৌনতার জায়গাটাই সরকারের দুর্বলতার কারণ। এখান থেকে যদি তারা শক্তিশালী ভূমিকা নিত, আমরা মিলিটারিকে দেখলাম তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো, এখন আমার মনে হয় যে তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ারকে শুধুমাত্র মানে তাদের খাতা কলমের জায়গায় আটকে রাখছে। আপনি দেখেন সারা দেশব্যাপী সিন্ডিকেট গুলো ভয়াবহ মাত্রায় চলতেছে, তাদের কার্যক্রম পরিচালনা করতেছে এবং জনগণের মানে দ্রব্যমূল্যে তাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সবচেয়ে বড় কারণ, আপনি যতই ওই মানে ইকোনমিক আসপেক্ট গুলো দেন, এর থেকে বড় কারণ হচ্ছে যে সিন্ডিকেটটাই তো তৈরি করে। লাইক এই যে আমি গতদিন আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমি গতদিন মানে যদিও আমি জানি না এটা আসলে ডিসকাশনের সাথে প্রাসঙ্গিক হবে কিনা বা তোমার কাজে লাগবে কিনা, বাট লাস্ট ডেতে আমরা যখন আমি গেলাম, আমি ফাইন সহ সবাই ছিল, বন্ধুরা ছিলাম আর কি, সালাদের জন্য টমেটো কিনছে ভাই 140 টাকা ঢাকাতে। আমি জাস্ট আজকে টমেটো কিনে নিয়ে আসলাম রাজশাহী থেকে 70 টাকা, জাস্ট 70 টাকা দিয়ে সেম টমেটো কিনে নিয়ে আসছি, বরঞ্চ ওর থেকে বেটার টমেটো, একদম ফ্রেশ ক্লিন, কারণ সকালে নিয়ে আসছে। আমি যদি সকালে যাইতাম 7টা 7:30 যাইতাম এবং যদি আমি পাইকারি প্রাইসে কিনতাম, আমি বিলও 50 টাকা কিনতে পারতাম। তো আপনি আমারে বুঝান যে এই রাজশাহী থেকে এই সবজিটা যদি ঢাকাতে যায়, এবং তাহলে
এই এই রাস্তার মধ্যে কি এমন হয়ে যায় যে 70 টাকা দাম বেড়ে যায় একটা জিনিসে, তার মানে ওই ওই পুরো 70 টাকাটাও কোনো প্রাইসই না, মানে ওই ওই পণ্যের উৎপাদনের সাথেও জড়িত নাই, কেউ শ্রম দেয় নাই, কোনো কিছু নাই এর ভিতরে। এটাকে আপনি কিভাবে বলবেন যে আমাদের উৎপাদনের সক্ষমতার অভাব আছে, আমাদের মানে আমরা আমরা হচ্ছে গিয়ে মানি ইনফ্লেশনের কথা বলতেছি, এগুলো এগুলো আছে, এগুলো নাই আমি অস্বীকার করছি না, কিন্তু মেইন রিজনটা কি? মেইন রিজন হচ্ছে আপনার সিন্ডিকেট করাপশন। সরকার কি চাইলেই এই সিন্ডিকেট ভাঙতে পারে না? না, সরকার চাইলে এই সিন্ডিকেট ভাঙতে পারে না, কারণ এই সিন্ডিকেটই সরকার বানায়। দ্যাটস এ গুড কোশ্চেন, গুড অবজারভেশন। এটারও আসলে দীর্ঘমেয়াদী প্রচেষ্টা ছাড়া এটাও হুটহাট করে আসলে সমাধান করা সম্ভব না। এই জন্য প্রয়োজন, হ্যাঁ তাহলে একটু শেষ করো। এই জন্য আসলে দীর্ঘমেয়াদে জাতির মানুষের যে পরিবর্তন যদি না ঘটে, এবং সেই পরিবর্তন যদি নেতৃত্ব থেকে না ঘটাতে পারে, অর্থাৎ সরকার থেকে না ঘটাতে পারে, সে দলীয় সরকার হোক আর হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট হোক, ভোজবাজির মতো পৃথিবীর কোনো কিছুই বদলে যায় না। হ্যাঁ, আমরা যে ওয়েস্টকে দেখি এখন নানা ক্ষেত্রে, সেই ওয়েস্টও প্রায় 300 থেকে 400 বছরের একটা কেওয়াদের সময় পার হয়ে তারা কিন্তু এখন কিছুটা হলেও স্টেবিলিটিতে আছে আর কি। রেনেসা থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পার হয়ে, ইউরোপিয়ান এনলাইটেনমেন্ট পার হয়ে, এর মধ্যে হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এগুলো কিন্তু সবকিছুরই পার্ট রাজনীতি। সুতরাং সিটিজেন তৈরি হওয়ার ক্ষেত্রে ওই ধারাবাহিকতাটা আমাদের অ্যাজ এ হোল ন্যাশন হিসেবে জারি রাখতে হবে। যদি না জারি রাখতে পারি, তাহলে যা চলতেছে তাই চলবে আর কি। আমরা চাই কি এক তুড়িতে সব চেঞ্জ হয়ে যাবে। শেখ হাসিনা চলে গেছে মানে সব জান্নাত হয়ে যাবে, বেহেশত চারদিকে এক হ্যাভেন আর কি। এই জিনিসটাই আমি প্রথম থেকে বলার চেষ্টা করতেছি। দেখেন আমাদের বড় সমস্যাটাই হয়েছে এখানে, মানে টু বি অনেস্ট, যে এই জুলাই আপরাইজিং হচ্ছে গিয়ে সবাই যত যাই বলুক না কেন, আমার কাছে মনে হয়েছে অ্যাক্সিডেন্ট, জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। এবং এই অ্যাক্সিডেন্টটা শুধুমাত্র একজনের অ্যারোগেন্সির জন্য হয়েছে, আর বাকি বাকি যেগুলোকে দেখতেছো এগুলো হচ্ছে ওই অ্যাক্সিডেন্টের পার্ট। কেন আমি বলতেছি যে জাস্ট সিনারিওটা দেখো, যে যেদিন আবু সাইদ মারা গেল, আবু সাইদ মারা যাওয়ার পরে যদি প্রাইম মিনিস্টার আবু সাইদের বাসায় থাকতো, মেট্রো রেলের অফিসে না থেকে, আমার মনে হয় যে আজকে সিনারিওতে আজকে তুমি অবশ্যই এই পডকাস্টটা করতে পারতো না। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যে এই পডকাস্টটা তুমি করতে পারতো না। সেখানে গিয়ে যদি সে স্বজন হারানোর যে বেদনার গল্প, এই গল্পটা যদি সে সাইদের বাসায় গিয়ে বলতে পারতো, যে একজন স্বজন হারালে কি কষ্টটা লাগে, এই গল্পটা যদি সে কোনোভাবে সাইদের আম্মাকে বুঝাইতে পারতো, আজকে সিনারিও এরকম হইতো না। তো এই কারণে বলতেছি যে করতেই পারতো, ইলিয়াস হোসেনের পরিবারের সাথে যা করেছে এটা করতেই পারতো। এক্স্যাক্টলি এরকম তো সে অনেকগুলো করছে, এটা তো মানে তার কাছে খুব ইজি একটা ব্যাপার ছিল, সে তো প্রফেশনাল ছিল এই জায়গাতে, মানে একদম মানে কি বলা যায়, 2-3 দিন পরে তো সে জিনিসটা করছে আর কি, কিন্তু অনেকদিন পার হয়ে গেছে। স্যার টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, আপনি মিস করে গেছেন, মানে এমন একটা স্রোত মিস করে গেছেন যে স্রোত আপনার জীবনের স্রোতকে বদলে দিছে। এটা সত্যি, ঠিক আছে? তো এইখান থেকে আমি এই কারণে বলি যে আসলে হ্যাঁ, এর পিছনের যে রিসোর্স গুলো, এটা দীর্ঘদিনের রিসোর্স। ওই যে প্রথম দিকে বলছিলাম যে নাহিদরা যে বুদ্ধিভিত্তিক চর্চাটা করেছে, তাদের যে মানে প্র্যাকটিস, এটা একটা দীর্ঘদিনের। এই কারণে তালহা যেটাকে বলছে, আমি এর সাথে একদম সহমত যে একটা জিনিস তুড়িতে বদলে যায় না। নাহিদরা যদি ভাবতো যে আমরা একদম তুড়িতে সরকার ফেলে দিব, সরকার চেঞ্জ করে দিব, তারা কিন্তু সরকার ফেলার কথা ভাবছে, কিন্তু এই তুড়িতে সরকার ফেলার কথা ভাবে না। তারা একটা প্রক্রিয়া দেখছে যে বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন করতেছে, বিএনপি কোথায় ফেইলুর করতেছে, তাদের মানে আমরা প্রায় বিএনপি কে দেখি যদি একরকম জোকসে পরিণত হয়েছিল একটা সময়, যে ঈদের পর থেকে সরকার পতনে আন্দোলন শুরু হবে। তো তাদের তো এরকম ঘটনাগুলো তারা করছে, করার পরে যখন দেখছে যে না এটা ফাংশন হয় নাই, তারা প্র্যাকটিস করছে যে আসলে ওই সমস্যাগুলো কোথায় হচ্ছে, তারা এই রুট গুলোকে খোঁজার চেষ্টা করছে, এবং তারা মানুষকে একটা মুক্তি দেওয়ার চিন্তা করেছে, ভাবনা করছে। এই ভাবনাটাই তাদেরকে সাকসেস দিছে। ব্যাপারটা এমন না যে তারা একদম গুছিয়ে সাকসেসটা পেয়ে গেছে, এটাও যেমন সত্য না, আবার তারা যে সাকসেসের কথা ভাবে নাই, মানে এই রেজিমকে, মানুষকে এই রেজিমের হাত থেকে মুক্তি দেওয়ার কথা তারা ভাবে নাই, এটাও সত্য না। বোথ ট্রু, মানে দুটোই সত্য, এবং সেটা এই দীর্ঘমেয়াদে আস্তে 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 কাজ করেছে। এইখানে আমার হচ্ছে মাহমুদ এই কনসার্ন, একটা কনসার্ন আছে। আমি বাংলাদেশের ক্ষেত্রে এই যে
সরকারের নানা ব্যর্থতা, নানা সমালোচনার দিকে আর আমি যেতে চাচ্ছি না। আমার কাছে মনে হয় এই গত 4 মাসে নানা সময় নানা চিন্তা করি, তোমাদের সাথে শেয়ার করি। সফলতার জায়গা হচ্ছে মইনুল জাহাঙ্গীর যেটা আমাদেরকে বলছে, মইনুদ্দিন জাহাঙ্গীর, যে জুলাই আপরাইজিং এর আগের বাংলাদেশের জনগণের পলিটিক্যাল সোশ্যালাইজেশন বা পলিটিক্যাল অ্যাওয়ারনেসের যে কথা, সিভিক অ্যাওয়ারনেসের যে জায়গাটা, স্পেশালি জেন্টসদের, হ্যাঁ, তরুণ প্রজন্মের আর কি, তাদের অ্যাওয়ারনেস জুলাই আপরাইজিং এর পূর্ব এবং পরবর্তী পার্থক্য আছে। এবং এর কারণেই দেখা গেছে এই বিডিআর হত্যা নিয়ে তদন্তের যে কমিশন বাতিল হয়ে যাওয়ার পরে 1 দিন 2 দিন পরে কিন্তু সরকার আবার সেটা করতে বাধ্য হয়েছে। মানে আমি যে রাষ্ট্রের প্রতি জায়গায় যে আশাটা দেখতে পাই, এটা আমি ওই পরপরই বলছি যে আসলে দীর্ঘমেয়াদে খুব বেশি পরিবর্তন হবে না, পরিবর্তনটা জারি রাখতে হবে চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে। মূলত মইনুদ্দিন জাহাঙ্গীর যেটা বলছে, আমার যে রাষ্ট্রের যে পলিটিক্যাল অ্যাওয়ারনেস, এইটা যদি দীর্ঘমেয়াদে কন্টিনিউ থাকে, তাহলে সরকারের যেই আসুক না কেন তাকে চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে যদি রাখতে পারি আমরা, আজ থেকে 15 বছর পরে হলেও একটা আইডিয়াল জায়গা, অথবা হচ্ছে অধিকার ভিত্তিক মানুষের অধিকার অথবা মানুষের ক্ষুধা মুক্তের যে বাংলাদেশ আমরা চিন্তা করি, সেই জায়গায় আমরা হয়তো যেতে পারবো আর কি, যদি জনগণ তার যে সিভিক রাইটস, সিভিক ডিউটিস এবং রাষ্ট্রকে যে চেক অ্যান্ড ব্যালেন্স দেওয়ার যে দায়িত্ব পালন করে, অন্য ইনস্টিটিউশন গুলো ব্যর্থ হলেও, তাইলে আসলে সফলতা সম্ভব। এছাড়া হুট করে কিছু পরিবর্তন হবে না, এবং আগামী 2-3 মাস, 1 বছর 2 বছরে কিছুই পরিবর্তন হবে না। তবে শুরুটা হওয়া উচিত এই সরকারের হাতে, বাট মানে লং ওয়ে টু গো, এটা হচ্ছে আমার কথা। আমি একটু পুরোটাকে একটু কানেক্ট করে দেই তালহার সাথে। সেটা হচ্ছে যে দেখো, জেনজিরা মানে এই বিফোর জুলাই আপরাইজিং তারা কখনো বাংলাদেশটা তার, এটা কখনো সে নিজে ভাবেও নাই, বা তার কখনো ভাবার সুযোগও দেওয়া হয় না। দুটো জিনিস আগে বোঝা লাগবে। তারা যে বাংলাদেশ যে তার, বাংলাদেশকে যে ভালোবাসতে হবে, বাংলাদেশকে যে ওন করতে হবে, এটা তার মাথায় কখনো আসে নাই, এবং সে ফিল করে না। কারণ সামওয়ান অলরেডি টেকেন বাংলাদেশ, মানে বাংলাদেশকে অলরেডি একজন নিয়ে নিছে, ভাই বাংলাদেশ আমার, আমার বাপদাদার সম্পত্তি এটা। এবং এই কারণেই দেখেন যে যে স্লোগানটা দেশটা কারো বাপের না, এই স্লোগানটা কেন এতটা পপুলার এবং মানুষের হৃদয় ছুঁয়ে গেছে, কারণ মানুষ উপলব্ধি করতে পেরেছে যে আসলে এই রাষ্ট্রটা একজন তার নিজের বাপের বলেই দাবি করে ফেলছে, এবং সেই রাষ্ট্রটা তারই হয়ে গেছে। সেখানে আমাদের কোনো অংশগ্রহণ ছিল না, মানে পিপলস পার্টিসিপেশন ছিল না। ডেমোক্রেসিতে কি হয়, পিপলস পার্টিসিপেশন থাকে। তো ডেমোক্রেসি যদি না থাকে, পিপলস পার্টিসিপেশন থাকে না। তো যেহেতু পিপলস পার্টিসিপেশন নেই, মানুষ তখন এটাকে নিজের ওন করতে পারে না। এখন যখন সে নিজ হাতে দেশটাকে মানে এই ফ্যাসিবাদ থেকে মুক্ত করছে, ও তখন কিন্তু এর মায়াটা বুঝতে পারতেছে। ও তখন এই রাষ্ট্রের প্রতি তার মমত্ববোধের জায়গাটা বুঝতে পারতেছে যে এটা তো আমার রাষ্ট্র, আমার দেশ, আমার জিনিস, তাহলে তো এটা আমাকে যত্ন করে আগলে রাখতে হবে। যেমনটা আপনি 71-এ আমাদের যারা মানে কি বলবো, যে মুক্তিযোদ্ধা যারা ছিল, তারা যেই জায়গা থেকে ফিল করতে পারছে, তারা যেভাবে রাষ্ট্রকে ওন করছে, সেই ওনিংটা তাদের ভিতরে আসতেছে। দ্বিতীয় কথা হচ্ছে যে ওই যে আমরা ওয়েস্টার্নের কথা বলতেছিলাম, তারা একটা দীর্ঘ পরিক্রমা পার হয়ে তাদের পলিটিক্যাল সোশ্যালাইজেশন হয়েছে, বা তাদের পলিটিক্যাল ম্যাচুরিটি ক্রিয়েট হয়েছে, পলিটিক্যাল পার্টিগুলো ফাংশন করতেছে। আমি বলবো যে আসলে তাদের সময়কার ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ গুলো যদি আপনি দেখেন, যে আপনি স্টিম ইঞ্জিন আবিষ্কার করার পরে পৃথিবীর কিন্তু উন্নয়নের ফর্মুলাগুলো বদলে গেছে। পৃথিবী কিন্তু খুব ডাইনামিক চলতেছে। আপনি ইভেন আপনি 1990 থেকে দেখেন, 90-এর পরবর্তী সময়ে মানে যুগটা গত 30 বছরে যেভাবে অ্যাডভান্স হয়েছে, গত আমার কাছে মনে হয় 300 বছরে এত অ্যাডভান্স হয় নাই। তো তার মানে কি, এখন সবকিছু স্পিড আপ হয়ে গেছে। তো এই জায়গা থেকে আমাদেরকেও স্পিড আপ করতে হবে। আমাদেরকে আসলে ওই 50 বছরের জন্য অপেক্ষা, এবং সেই 50 বছর পর বাংলাদেশ 100 বছরে পদার্পণ করবে এবং মানুষের পলিটিক্যাল ম্যাচুরিটি তৈরি হবে, এই জ্যেষ্ঠতার যে ভাবনাটা, মানে যে জ্যেষ্ঠতার ভিত্তিতে সরকারি চাকরিতে যে পদোন্নতি হয়, এই ভাবনাটা আসলে আমাদের ভুলে যেতে হবে। আসলে এখন আমাদের পারফরমেন্স বেসড আসতে হবে, এবং এই কারণেই আমাদেরকে খুব দ্রুত এই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে এই সমস্যাগুলোকে সমাধান করা। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলি যে প্রয়োজন যেটা সবার আগে, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর ভিতরে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা। সো কল ডেমোক্রেসি না, আপনি যদি এই কথা বলেন, সাথে সাথে আপনাকে রাজনৈতিক দলগুলো তেড়ে আসবে যে আমাদেরকে আপনি এই কথা কেন বলতেছেন, আমাদের গঠনতন্ত্র দেখেন, আমাদের প্র্যাকটিস দেখেন। তারা আপনাকে এসে প্রথমে বলবে যে না, আমরা খুব ভালো ডেমোক্রেটিক প্র্যাকটিস করি, কিন্তু আমরা ইন ট্রু সেন্স জানি যে তারা আসলে ওই আওয়ামী লীগের মতোই
মানে গত 16 বছর আওয়ামী লীগ যে ডেমোক্রেসি চর্চা করছে তারা পলিটিক্যাল পার্টির মধ্যে সেম ডেমোক্রেসি প্র্যাকটিস করে, এই সত্যকে কেউ অস্বীকার করতে পারবে না। এন্ড দেন পাশাপাশি পলিটিক্যাল সোশ্যালাইজেশনের যে জায়গাটা, মানে ইনস্টিটিউশন বিল্ড করা, সোশ্যালাইজেশন করা, এই দুটো কাজ সবার আগে দরকার। ইনস্টিটিউশন গুলোকে শক্তিশালী করে ফেলতে হবে এবং মানুষকে জানাতে হবে যে তার কি কি প্রয়োজনীয়তা আছে, সে এই রাষ্ট্রের কি কি ভাবে অংশীদার, এই রাষ্ট্রের কোন কোন ব্যাপারগুলোকে তার গুরুত্ব দেওয়া উচিত এবং এই রাষ্ট্রটা যে তার, এটা বোঝাতে হবে। এবং এই বোঝানোটা সেই পর্যায়ে যখন এই বোঝানোটা আপনি রাষ্ট্র সরকারকে স্থানীয় পর্যায়ে বুঝাইতে পারে না, এটা পলিটিক্যাল পার্টির মাধ্যমে সম্ভব হয়। এবং যখন জনগণ এই কোয়ালিটির জিনিসগুলোতে কনসার্ন হবে, যখন সে একটা কম্বলের কথা চিন্তা করবে না, এক কাপ চায়ের কথা চিন্তা করবে না। আমরা জানি যে বাংলাদেশের প্রেক্ষাপটে এক কাপ চা দিয়েও একটা ভোট কেনা যায়। তো এক কাপ চা দিয়ে যেখানে ভোট কেনা যায়, সেখানে আসলে আমি তাদেরকে দায় দেই না যে এক কাপ চা খেয়ে ভোট বিক্রি করতেছে, আমি তাদেরকে দায় দেই না, কারণ তাদেরকে তো আমরা সেই সুযোগটা দিতে পারি নাই, বা তাদেরকে আমরা সেই মানে সচেতনতাটা আমরা তৈরি করতে পারি না, সেই ব্যর্থতা আমাদের। আমি হয়তো বলতেছি একজন লোক এক কাপ চার বিনিময়ে ভোট বিক্রি করতেছে, কিন্তু সেই লোকটা এক কাপ চার বিনিময়ে ভোটটা কেন বিক্রি করতেছে? কারণ সে ভোটের ভ্যালুটা জানে না। ওই ভ্যালুটা তো আমাকে জানানো উচিত, তাকে বোঝানো উচিত যে এই ভোটের ভ্যালুটা কতটুকু গুরুত্ব বহন করে একটা রাষ্ট্রের জন্য। এই রাজনৈতিক সচেতনতাটা না তৈরি করতে পারলে আমার মনে হয় যে সহসাই কোনো কিছু হবে না। দেখেন, এই সচেতনতা থাকলে কেউ এখন রাস্তায় গিয়ে এই সরকারের বিরুদ্ধে গিয়ে এই দাবি ওই দাবি নিয়ে দাঁড়াইতো না, কারণ সে জানতো যে এই সরকার এখন একটা নবজাতকের মতো। একটা নবজাতক যেমন খুব ভালনারেবল সিচুয়েশনে থাকে, আপনি তার রোগ ব্যাধিগুলো চারিপাশ থেকে করতে, এবং আপনি ওই নবজাতককে যত মানে একদম কি বলা যায় যে আপনি নিবিড় পরিচর্যা নেন। আমাদের কাজ ছিল যে এই সরকারকে জনগণ হিসেবে ওরকম একটা নিবিড় পরিচর্যার ভিতরে নিয়ে আসা, এই সরকারকে পরিচর্যা করা। আমরা সরকারের কাছ থেকে এক্সপেক্ট করতেছি, আমরা বলছি সরকার আমাদেরকে কি দিচ্ছে, কিন্তু আমরা সরকারকে কি দিচ্ছি? জনগণ হিসেবে আমাদের দায়িত্ব ছিল এই সরকারকে একদম মানে ছায়ার মতো ঘিরে রাখা, যে এই সরকারকে যেন কেউ ধরতে না পারে, এই সরকারকে কেউ যেন বাধাগ্রস্ত না করতে পারে। সেটা বাদ দিয়ে আমরা এই সরকারকে টানাছেড়া করতেছি। তার মানে কি আমরা একটা নবজাতক নিয়ে টানাছেড়া করতেছি, এই সরকারকে শক্তিশালী হয়ে দিতে পারে না। হ্যাঁ প্লিজ। এটা যেমন সত্য, ঠিক একইভাবে সত্য সরকার কি তাকে নিজেকে শক্তিশালী করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে কিনা, নাকি সরকারই থাকতে চেয়েছে মানে এই ঢামাঢোলের সরকার হিসাবে থাকতে চেয়েছে, টলমলো পায়ে পদ্ম পাতার মতো, দিঘির জলের পদ্ম পাতার মতো টলমলো পায়ে হেঁটে চলবে সে, এটা থাকতে চেয়েছে কিনা। যেমন ব্যুরোক্রেসি, 4 মাসে ব্যুরোক্রেসি এখনো ঠিকঠাক মতো কাজ করছে না, 4 মাসে পুলিশ ঠিকভাবে কাজ করছে না। এখন আমরা যা শুনতেছি ওবায়দুল কাদের পালিয়ে যাচ্ছে, কিভাবে পালিয়ে যায়? আমরা যে অভ্যুত্থানের কথা বলছি, আমরা যদি এই যে 3 মাস পরে যদি আমরা জানতে পাই যাদেরকে শিলং পাঠানো হয়েছে, সেনাপ্রধান যে 600 মানুষকে ক্যান্টনমেন্টে নিরাপদে রাখার জন্য রেখেছিল, দ্যাটস এ ভেরি গুড থিং, যে মানুষের কাছ থেকে মানুষ আইন নিজের হাতে তুলে নেয় যে কোন বিপ্লব অথবা অভ্যুত্থান পরবর্তী সময়। কিন্তু তাদেরকে তো আইনের হাতে তুলে দিল না। এই ক্ষেত্রে তাদেরকে জবাবদিহি করার মতো সাহস শক্তি সরকার দেখাতে পারলে না, জনগণ সাপোর্ট দিত তাকে। এখন জনগণ তো তাকে পাচ্ছে না তার মতো করে। যেমন এই যে আমি আরেকটা পয়েন্ট অ্যাড করি, তারপর আমি তোমাকে করতেছি। আমরা যে বিভেদের রাজনীতির কথা আমরা বলছি 71 থেকে 50 পর্যন্ত, মানে এই 2024 পর্যন্ত, যার ফলশ্রুতিতে আমরা দেখি ফেসিবাদ অথবা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের ওই যে ডিমোশন যেটাকে বলি, হ্যাঁ, সেই একই রাজনীতি আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই ইসের পরে, ফেসিবাদের পরে। আমরা যেটাকে বলতেছি আমরা প্রো আইডিওলজিক্যাল জায়গায় চলে আসছি, শাহবাগ শাপলা একসাথে মিশে গেছে। এখন কিন্তু সেই একই কাজ হচ্ছে। এসে ডাক দিচ্ছে যে হ্যাঁ তুই তো 71-এর রাজাকার, আবার এসে বলতেছে শাহবাগী। এখন এই যে বিভেদটা তৈরি হইলো, সেই এটার পিছনে তো সরকারের দায় আছে। সরকার কেন ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিটি করলো না? কেন বলে দিল না এইটা করলে অথবা এইটা শাস্তি হয়ে গেলে সে দায়মুক্ত? এই যে সরকার বিভেদটা রেখে দেওয়ার সুযোগ দিল, আজকে জামাতকে গালি দিচ্ছে একজন, বিএনপি আবার গালি দিচ্ছে আর একজনকে। গালি একটা ডেমোক্রেসিতে একজন আরেকজনকে ছোট করবে, সেটা হবে, দ্যাটস এ গুড প্র্যাকটিস। বাট যেই প্র্যাকটিসটা হচ্ছে সেই স্বাধীনতার ব্যাপার, যেটা করে আওয়ামী লীগ পালায় গেল, যেটাকে থুতু দিয়ে আমি রাজাকার স্লোগান দিয়ে মানুষরা
অভ্যুত্থান করলো, সে একই কাজ এই যে সোশ্যাল মিডিয়া লাস্ট 2, 3, 4 দিন ধরে চলতেছে। সুতরাং সরকার নিজে যে দুর্বল অথবা শক্তিশালী হয়ে উঠতে পারলো না বা চাইলো না, সেইটার জবাব অথবা সেইটা আমাদেরকে মানে সেটার উত্তর আমাকে কে দিবে, আমাদেরকে কে দিবে? সরকার কি এই জায়গাগুলোতে ম্যান্ডেটহীনতায় ভুগছে, এরকমটা কি বলা যায়? আমি এই উত্তরটা দিব। উত্তরটা হচ্ছে যে আপনি যদি নবজাতককে উঠে দৌড়াইতে বলেন, নবজাতককে উঠে দৌড়াবে? না, এখন ব্যাপার হচ্ছে 4 মাস তো একটা হিউজ হ্যাঁ, সময়। এবার 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 একটু আমাকে বলি আপনাকে যে আসলে আহ, এটা মানে এই দাবিগুলোর জন্য আপনাকে একটা সরকারকে কি করা উচিত ছিল, আমাদেরকে সার্ভ করা উচিত ছিল। এই সরকারের হচ্ছে দুইটা মানে মানে এটা থেকে যাচ্ছে। একটা হচ্ছে যে এই সরকার কি আমাদের আকাঙ্ক্ষিত যে সরকার, মানে যেভাবে আমরা ইউনূস সাহেবকে ওয়েলকামিং করছিলাম, যে লাইক ইউনূস সাহেবকে যখন আমরা ওয়েলকাম করছি, আমাদের কিন্তু মনে হয়েছে যে সে আমাদেরই যে কথাটা, আমাদেরই যে শব্দটা বলতেছি সেটাই আমরা ফিল করছি। কিন্তু সেই ফিলটা এখন আমরা করতে পারতেছি না এই সরকারের উপরে। কেন করতে পারতেছি না? আমাদের ভিতরে দুই ধরনের একটা তৈরি হয়েছে। একটা হচ্ছে যে এই সরকার কি কোনো গোষ্ঠীর মদদে আছে, মানে কোন স্পেসিফিক গোষ্ঠীর স্বার্থ উদ্ধার করতেছে কিনা, বা সাবেক ফ্যাসিবাদের সফট ফ্যাসিবাদী যে একটা মানসিকতা তাদের ভিতরে রয়ে গেছে, যেটাকে তারা এখনো সেটাকে জিয়ে রাখে, তাদেরকে একটা লাইক এটাকে যদি আবার আমরা পেট্রন ক্লায়েন্ট রিলেশনশিপের জায়গা থেকেও যদি বলি, সেটাও কিন্তু বলা যায় যেটা কেন এতদিন ধরে আমাদের সংস্থাগুলো কাজ করতেছে না, লাইক সরকারি সংস্থাগুলো, আপনি সচিবালয় থেকে শুরু করা, মিলিটারি থেকে শুরু করা, সবাই কাজ করতেছে না কেন? বিকজ এতদিন তাদের প্রভু তাদেরকে সার্ভ করছে, লাইক তাদের পেট্রন এই ক্লায়েন্ট গুলোকে সার্ভ করছে, তাদেরকে নানান রকম সুযোগ সুবিধা দিয়েছে, তাদেরকে নানান ভাবে ফ্যাসিলিটেট করছে। এখন তাদের প্রভু বিপদে পড়ছে, সো দিস ইজ টাইম টু সার্ভ দেয়ার লর্ড। ভাই এতদিন ধরে তারা এত কিছু খাইলো, এত কিছু হইলো, এখন তো সময় আসছে যে ভাই তার প্রভুকে সার্ভ করতে হবে। এখন সে যদি সরাসরি সার্ভ নাও করতে পারে, মৌন সম্মতিটাও কিন্তু বড় একটা সার্ভিং। চুপ করে থাকাতে, দায়িত্ব পালন না করাতেও কিন্তু তাদের একটা বড় সহযোগিতা হয়ে যাচ্ছে, এবং তারা কিন্তু অলরেডি মাথাচাড়া দিয়ে উঠছে। আপনি বেশি সময় লাগবেও না। মানে অনেকেই হয়তো খুব মানে নির্দ্বিধায় অস্বীকার করে ফেলছেন যে এখানে আর কখনো এটার উত্থান দেখতে পারবেন না বা হবে না, কিন্তু আমার কাছে মনে হয় যে সেই বীজটা ফুরিয়ে যায় না। এই বীজটা হচ্ছে যে উপযুক্ত বৃষ্টির জন্য অপেক্ষা করতেছে। 5 বছর 10 বছর মাটির নিচে ঠিকই চাপা পড়ে থাকবে ওই দেশি মাছের মতো, কিন্তু একটা সময় উপযুক্ত বৃষ্টি যেই হবে আপনি দেখবেন যে চলে আসবে। তার মানে কি আমাদেরকে কি করতে হবে? যদি আপনাকে টিকিয়ে রাখতে হয়, ওই উপযুক্ত পরিবেশটা তৈরি করতে দেওয়া যাবে না, যাতে করে এটাকে রিভাইভ করতে পারে। তো এখানে সমস্যাটা কি হচ্ছে, সরকারের উপরে আমাদের আস্থাহীনতা তৈরি হয়েছে দুইটা কারণে। একটা যে বললাম ওইটা গোষ্ঠী সার্ভ করতেছে কিনা, সেকেন্ড ওয়ান হচ্ছে আমরা সন্দেহ করতেছি যে এখানে যারা আছে তারা কি আমার রাষ্ট্রের বাদ দিয়ে আবার কি ভারতীয় কোনো মানে সহযোগী হয়ে উঠছে কিনা। এই আস্থার জায়গাটা আমাদের কাছ থেকে কমে যাচ্ছে, এবং এই আস্থার জায়গা থেকে আমাদের কমে যাওয়ার পিছনে আমাদের বাকি যে গ্রুপিং, তালহা যেটা বললো যে শাহবাগ থেকে শুরু করে শাপলার যে বিশেষ আধিপত্য, মানে শাহবাগ থাকবে নাকি শাপলা থাকবে। সামটাইমস আমরা বলতাম যে রাষ্ট্র আসলে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে শাহবাগ আর একটা হচ্ছে কি শাপলা। তো মানে আইডিওলজিক্যাল জায়গা থেকে, তো সেই শাহবাগ আর শাপলার সেই আইডিওলজিক্যাল কনফ্লিক্টও শেষ হয় নাই। আমরা এটাকে মানে ডিমিনিশ করে সবাইকে এক কাতারে নিয়ে আসতে পারি নাই। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি জানেন, যে এটা আসলে কখনো সম্ভবই না। কিন্তু এটা মানে তো মিনিমাইজ আপনি করা সম্ভব যতই না। আলাপ করেন, আপনি যতই আলাপ করেন, আপনি যত যাই বলেন না কেন, এই আইডেন্টিক্যাল পলিটিক্সের এই কনসেপ্টটা আপনি কখনোই মানে ভেঙে দিয়ে এক জায়গায় নিয়ে আসতে পারেন না। যেটা করা যেতে পারে, এই দূরত্বটা কমানো যেতে পারে, এক্স্যাক্টলি। এই দূরত্বগুলোকে কমানো যেতে পারে। আমরা সমস্যা হচ্ছে যে যেখানে যে জিনিসগুলোকে দূরত্ব কমানো যাওয়া দরকার সেটাকে না করে আমরা বলছি যে প্যারালালি হয়ে যাবে। আপনি কখনো এই শাহবাগ, কখনো শাপলা চত্বর, কোনোটাই জীবনে মুছে দিতে পারবেন না, দুটোই থেকে যাবে। হ্যাঁ, আপনি শাহবাগের এগেনস্টে এন্টি শাহবাগে আপনি নিয়ে আসবেন, তাদেরকে প্রমাণ করবেন যে শাহবাগীরা যা করছে সেটা টোটালি একটা প্রোপাগান্ডা ছিল, তারা এটা করবে। বাট শাহবাগী শব্দটা যেমন একটা শব্দ, শাহবাগী একটা মেন্টালিটিও। এই মেন্টালিটিটা আমার মাথা থেকে কিভাবে মুছে ফেলবেন? যে শাহবাগকে আমার মাথার ভিতরে আমি ঢুকিয়েছি, এই শাহবাগকে আপনি ওই যে গতদিনের আলাপে বলতেছিলেন যে প্রথম আলো সিন্ড্রোমের মতো যে ব্যাপারটা, এটাও তো একটা সিন্ড্রোম। এই জিনিসগুলো তো আমাদের মানে রন্ধে রন্ধে ঢুকে গেছে। তো
তো এই জিনিসগুলো তো আসলে আপনি মানে হুট করে বের করে ফেলবেন, পুরো জিনিসগুলোকে চেঞ্জ হয়ে যাবে না। এটার জন্য দরকার কি, এজন্য মানে ক্লোজ, যত কম দূরত্বটা কমানো যায়, শাহবাগের সঙ্গে শাপলার একটা কোলাবোরেটিভের জায়গাটা কোথায় ত্রুটি ছিল সেইগুলোকে নিয়ে আসা। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমরা যে ব্যাপারগুলোকে আলাপ করতেছি, সত্যি বলতে কি যে আলাপগুলো আসলে ইউটোপিয়ান। কেন ইউটোপিয়ান? যে এইগুলো কখনোই হবে না, এই আইডেন্টিক্যাল পলিটিক্সের জায়গাটা থাকবে, এবং দিন শেষে যেটা হবে যে আপনার কোনো একজনকে সুপিরিয়র হতে হবে, এবং সুপিরিয়র হয়ে বাকিদের উপরে এটাকে আসলে আপনাকে স্টাবলিশ করতে হবে। এবং পৃথিবী মানে ডেমোক্রেটাইজেশনের যে একটা ওয়েব পার করতেছিল, সেই ওয়েবটাকে ক্রস করে সে কিন্তু একটা চেঞ্জের ভিতর দিয়ে যাইতেছে এখন। এখন দেখেন আপনি পৃথিবীর বিভিন্ন জায়গাতে যদি আপনি দেখেন যে সেই ডেমোক্রেটিক রেজিম গুলোতে পপুলিজমের রাইজ হচ্ছে, রাইট? এক্স্যাক্টলি। তো তাহলে আপনার পপুলিজমের রাইজের এই, আমার কাছে পপুলিজমের নেগেটিভিটিটাকে না দেখে মানে পপুলিজমের পজিটিভিটিটাকে কাজে লাগানো শুরু করতে হবে। অর্থাৎ মানুষের ভিতরে ওই পপুলিস্ট মেন্টালিটিটাকে পিক করতে হবে। এখন আর আসলে আপনি গণতান্ত্রিক প্রেক্ষাপট যদি পিক করেন তাহলে এই যে অরাজকতা তৈরি হয়ে যাবে, মানে সবাই তার গণতান্ত্রিক মতাদর্শ প্রকাশ করবে, সবাই তাদের জায়গা থেকে বলবে। এখন এই কথাটা সামহাও আসলে ফ্যাসিস্ট কথাবার্তা, মানে শুনলে আমার স্টেটমেন্ট যেটা আমি যেটা বলতেছি এটা কাইন্ড অফ অফকোর্স ফ্যাসিস্ট কথাবার্তা। কিন্তু আপনাকে যদি দেখেন, আপনি প্লেটো থেকে শুরু করে যাদের কাছে, যাদেরই আপনি রাষ্ট্রবিজ্ঞানে যারা মানে রথি মহারথী তাদের বয়ান শুনবেন, তারা কিন্তু কেউ কখনো ডেমোক্রেসিকে ভালোবাসে নাই, ডেমোক্রেসিকে ভালো মনে করে নাই। তারা সবসময় মনার্কিকেই সবচেয়ে ভালো মনে করছে তাদের সময় যেতে। সো মনার্কির যদি আপনি আধুনিক ভার্সন নিয়ে আসেন, মনার্কির আধুনিক, এখন তার মনার্কি টিকে নাই। মনার্কি আধুনিক ভার্সন কিন্তু সেই স্বৈরতন্ত্রই দাঁড়াচ্ছে, এবং সেই স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় স্বৈরাচার যদি ভালো হয়, সব সমস্যা কিন্তু সমাধান হয়ে যায়। এগুলোই কিন্তু প্লেটো তার জায়গা থেকে বলার চেষ্টা করছে যে ভাই যদি ফিলোসোফার যদি কিং, মানে কিং যদি ফিলোসোফার হয়ে যায়, মানে ফিলোসোফার কিং এর যে ধারণাটা, তাহলে এই সমস্যার সমাধান শেষ। আপনাকে সারা পৃথিবীতে এতগুলো ইনস্টিটিউশন বানাইতে হবে না, আপনার নির্বাচন কমিশন বানাইতে হবে না, আপনার সংসদ লাগবে না, আপনার এই লাগবে না, কিচ্ছু লাগবে না। কিন্তু আমরা তো বাস্তবতা দেখেছি, আমরা তো সিরিয়াতে বাস্তবতা দেখেছি, আমরা মধ্যপ্রাচ্যে বাস্তবতা দেখতে পাচ্ছি এট দ্য সেম টাইম। এখন এই যে দেখেন আপনি কিছু পজিটিভ এক্সাম্পলও কিন্তু যে নাই তা কিন্তু না। আমরা অথরিটারিয়ান যদি অ্যাবসলিউট মনার্কির দিকে না গিয়ে অথরিটারিয়ানিজমকে যদি আমরা কাছাকাছি একটা ধরি, যে যেমন সিঙ্গাপুরের যে রাজনীতি, মালয়েশিয়াকে দেখেন, সিঙ্গাপুরকে মানে মালয়েশিয়া হচ্ছে আমাদের কাছে একদম প্রকৃষ্ট উদাহরণ। মানে মাহাতিরকে তো কেউ খারাপই মনে করে না। কেউ কি মাহাতিরকে স্বৈরাচার বলে গালি দেয়? না না, আমি এগুলোকে সবকিছুকেই মানি, কিন্তু আমরা সেই আলোচনায় যাওয়া উচিত না আমাদের। কারণ হচ্ছে আমরা এক স্বৈরাচারের পতন পরবর্তী মুক্ত আলোচনাকে আমরা করতেছি। এখন প্রশ্নটা হচ্ছে, এখন যে আলোচনাটা হইতে পারে আমাদেরকে, আমার বয়ানেরই একটা পর্বে শুরুর দিকে আকরাম ভাইয়ের সাথে একটা কথা হচ্ছিল, উনি নর্থ সাউথের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ওনার সাথে আলাপ হচ্ছিল যে আমাদের উই হ্যাভ টু ক্রিয়েট আওয়ার ওন ভার্সন অফ ডেমোক্রেসি। আমি লিবারেল ডেমোক্রেসি করব তা না, যে আমার মানে হ্যাঁ আমার সবার রাইটসকে নিশ্চিত করতে হবে, কেউ মানুষের অধিকার ভিত্তিক রাষ্ট্রের যে কথা বলছে আমি সেটাই করব, কিন্তু এটা যে পিওর ওয়েস্টার্ন লিবারেল ডেমোক্রেসি হইতে হবে তা না। এখানকার রাষ্ট্রবিজ্ঞানীরা কাজ করুক, তারা তাদের ওন ভার্সন অফ ডেমোক্রেসি বের করুক এখানকার মানুষের কালচার কৃষ্টি তার সাথে, বাট এখানে চিন্তা করতে হবে যাতে কেউ সাপ্রেস না হয়। লিবারেল ডেমোক্রেসি যাদেরকে সাপ্রেস করতে না চেয়ে লিবারেল ডেমোক্রেসি হয়েছে, জেনারেল ডেমোক্রেটিক যে আগের যে ডেমোক্রেটিক যে ধারা, সেই ধারা থেকে বের হয়ে সেই জায়গাটা আমাদের এখানে এনশিওর করতে পারা, আর সেই জায়গায় আমরা কাজ করতে পারি। আমরা পিওর লিবারেল ডেমোক্রেসি যদি না হইতে পারি, আমাদের নানা কারণে, আমাদের রিলিজিয়াস বিলিফ, আমাদের এথিক্যাল জায়গা থেকে শুরু করে, হ্যাঁ, কিন্তু আমাদের ওন ভার্সন অফ ডেমোক্রেসি যাতে থাকে এবং সবার রাইটস যাতে এনশিওর হয়, কেউ যাতে সাপ্রেস না হয়, দ্যাটস ইট, দ্যাটস দ্য ফাইনাল থিং। এটাই মানে ওয়েস্টার্ন ডেমোক্রেসি আমাদের দেশে এস্টাবলিশ করা মানে হচ্ছে কি মরুভূমিতে আম গাছ লাগানোর মতো ব্যাপার, এবং এই জন্যই আসলে আমও ধরতেছে না, গাছও বাঁচতেছে না। মানে না ডেমোক্রেসি থাকতেছে, না আমরা ডেমোক্রেসির যে ফুড মানে ফলটা আছে সেটা খাইতে পারতেছি। তো আসলেই আমাদের ওন ভার্সন অফ ডেমোক্রেসি দরকার। এই ওন ভার্সন অফ ডেমোক্রেসিকে কে ওন করবে? সেই পার্টি যে পার্টি তার নিজের ফ্যাসিজমকে আবার নিজের মধ্যেই এতদিন ধরে পুষে রাখছে, সে তার নিজের পলিটিক্যাল পার্টিতে আরেকজনকে নেতা হইতে দেয় না, সে তার নেতাগিরিকে ধরে রাখে দীর্ঘদিন ধরে। তাহলে এই যে আপনি গণতন্ত্রের প্রশ্ন আসলেই আপনাকে সবার আগে যেটা আসবে সেটা হচ্ছে রাজনৈতিক দলের সংস্কার।
মানে এত এত সংস্কারের কথা সবাই বলতেছে, রাজনৈতিক দলের সংস্কারের কথা কিন্তু কেউ বলতেছে না ভাই। রাজনৈতিক দলগুলো চিল্লাইতেছে ভাই এটা সংস্কার করো, ওটা সংস্কার করো। ভাই সংস্কার তো আপনার দরকার, আগে সবার আগে সংস্কারটা রাজনৈতিক দলের দরকার। সেই রাজনৈতিক দল যদি গণতান্ত্রিক চর্চায় ফিরে আসে, তাহলে সেই গণতন্ত্র সে এমনিতেই প্রতিষ্ঠা করতে পারবে এবং সেই গণতন্ত্র আমাদের জন্য কাজ করবে। এজন্যই বড় রাজনৈতিক দল বলতেছে তাতে নির্বাচন দেওয়ার জন্য। আমি এটা মনে হয় আমি আরো 3 মাস আগে বলছি যে ভাই কেন তারা তো চাইতেছে যে ভাই যত তাড়াতাড়ি আসো, তত তাড়াতাড়ি ঝামেলা মিটে যাক, আমি ক্ষমতায় চলে আসি, রাস্তাটা ক্লিয়ার করে দিই। এবং আপনি দেখেন, খালি আপনি নতুন বছর শুরু হইতে দেন, সরকারকে স্থির বসতে দিবে না, বসতেই দেবেন, অস্থির বানায় ফেলবে। অলরেডি অস্থির বানানো শুরু করছে। রেস্ট অফ দ্য মানে আমি খালি টাইমও দিয়েছিলাম যে এই সময়টা খালি ডিসেম্বর পর্যন্ত মানে মোটামুটি সুশীল থাকবে, ডিসেম্বর পর্যন্ত সুশীলগিরি দেখাবে, মানে সুশীলের উপরে দাঁড়ায় ঠিক আছে সময় নেন, ইলেকশনের সংস্কার দরকার, এইসব কথাবার্তা বলে আচ্ছা ঠিক আছে উপযুক্ত সময়। এবার এতদিন ধরে উপযুক্ত সময়ের কথা বলছে, এখন দেখবেন উপযুক্ত সময়টাকে এবার তারা টাইম ফ্রেমে নিয়ে আসবে। এবার তারা বলবে যে উপযুক্ত সময় বলতে কি 6 মাস লাগে, 1 বছর লাগে, 5 বছর লাগে? না, এগুলো লাগে না। আপনি এতদিন ধরে করতে পারেন না তার মানে কি আপনি সংস্কার করতেই পারবেন না, আপনার সে যোগ্যতাই নাই। এই বলে আপনাকে আমি এখন হটাই দিব যে আপনি কিসের সরকার, আপনি 4 বছরে 4 মাস ধরে কি সংস্কার করলেন? কোনো সংস্কারই তো করতে পারেন না। তাহলে আপনি কি সংস্কার করতে পারবেন? না, পারবো না। আমি পারবো সংস্কার করতে। দেন নির্বাচন দেন, ক্ষমতায় আসি। এবং অলরেডি সেই ভাইবটা ক্রিয়েট হয়েছে, অনলাইনে নানা জায়গায় লেখা হচ্ছে, শেয়ার হচ্ছে যে বাংলাদেশকে চালানোর সামর্থ্য নেই। এই যে একটা অনিয়ন্ত্রিত অথবা হচ্ছে দুর্বল টলমল সরকার, সেই সরকারের ধারাবাহিকতায় মানুষরা কিন্তু অলরেডি বলছে যে দলীয় সরকার অথবা হচ্ছে পলিটিক্যালি ম্যান্ডেট প্রাপ্ত সরকার না হলে সেই সরকার বাংলাদেশে শক্তিশালী ভাবে কখনো চালাতে পারে না, সেটার বাস্তবায়ন দেখছি। তার মানে এখানে সরকারের যে অনিয়ন্ত্রণ, সরকারের যে অনিয়ন্ত্রণ, সেখানে দুই পক্ষের কাজ হয়তো থাকতে পারে। আমার কাছে মনে হয় এটা কনস্পিরেসি থিওরির মতো লাগবে, মানে আউট দেয়ার যারা আছে, যে এখানে হয়তো আমাদের যারা ভারতপন্থী অথবা হচ্ছে সাবেক ফেসিবাদের রেখে যাওয়া মানুষজন আছে সরকার ভিন্ন জায়গায়, তারা যেরকম কাজ করছেন, হইতে পারে আমাদের বড় রাজনৈতিক দলগুলোর লোকজনও এভাবেই কাজ করছেন যাতে সরকার অনিয়ন্ত্রিত হয়, দ্রুত নির্বাচন দেয়, তারা ক্ষমতায় অথবা ক্ষমতার আশপাশে যেতে পারে, সেরকম কোনো কাজ। এটা তো উপদেষ্টা নাহিদ ইসলাম তো একই কথা বলেছে, কিন্তু বড় রাজনৈতিক দলগুলো তো এই কথাকে ডিনাই করেছে যে না, ওরা সহযোগিতা করছে। আচ্ছা, এইটা তো মানে এই সহযোগিতা তো খুব মজার সহযোগিতা। হ্যাঁ, এই সহযোগিতাগুলো আসলে মানে ওই অসহযোগিতা, এর থেকে অসহযোগিতা করা ভালো। মানে এই সহযোগিতা করার থেকে অসহযোগিতা করলে বোঝা যায় যে আসলে আপনি অসহযোগিতা করছেন, আপনার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেটা হয়। কিন্তু আপনি সহযোগিতার নামে যদি অসহযোগিতা করেন, সেটা আসলে খুব কঠিন হয় সবার জন্য এই জিনিসটাকে আসলে ধরে রাখা। তবে এমন মানে আমি একটা জিনিস বলতে চাই যে আমাদের নতুন প্রজন্মের যে রাজনৈতিক চিন্তা, সেই চিন্তার জায়গা থেকে আমাদের যেমন এই সরকার পরিবর্তিত হতে বাধ্য হয়েছে, আমাদের সামনে যে নতুন সরকারও আসুক, যদি নতুন যে কেউ আসুক, আমার কাছে মনে হয় তাদের এই যদি রাজনৈতিক ফোর্স হিসেবে তরুণরা থাকতে পারে, নতুন রাজনৈতিক দল হচ্ছে বিভিন্ন, তারা যদি শক্তভাবে হয়ে আসতে পারে, সেটা বাংলাদেশের ফিউচারের জন্য আশা করি ভালো হবে। তখন এই রাজনৈতিক দলগুলো অনেক চেঞ্জ, তারা এবং চেঞ্জের নানা পরিকল্পনা পেশ করছে, নানা দল বিভিন্ন বিএনপি পেশ করছে তাদের 31 দফা, জামাত পেশ করছে তাদের 41 দফা, 10 দফা না কত। দ্যাটস এ গুড সাইড যে মানুষকে পরিবর্তনের আশা দেওয়ার কথা বলা হচ্ছে। হ্যাঁ, এবং সংবিধানের সংস্কার যদি প্রপার সংস্কার হয়, বিভিন্ন কক্ষের ব্যাপারটা চলে আসে, আমি যতদূর শুনছি দ্বিকক্ষের ব্যাপারে কথা চলছে, তারপর হচ্ছে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানোর ব্যাপারে কথা হচ্ছে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর ব্যাপারে কথা হচ্ছে, আরো ইনস্টিটিউশন গুলোকে স্বাধীন করার ব্যাপারে কথা হচ্ছে। এই ব্যাপারগুলো যদি আসলেই করতে পারে কমিশন, মানে কমিশন গুলো এবং হচ্ছে এই সরকার, এবং একটা প্রপার ইলেকশনের মধ্য দিয়ে জনগণের সরকার যদি আসলেই হতে পারে এবং সেই সরকার কিছুটা হলেও সংস্কারের ধারাবাহিকতা রাখতে পারে, আমরা আশা করতেই পারি ভালো একটা বাংলাদেশের অথবা সম্ভাবনাও একটা দেশের। আর কি দেখেন, এই জিনিসটাকে করা সম্ভব ছিল। এই যে
যদি এই কমিশনগুলো যারা কাজ করতেছে তারা কি একটা মানে লাইক মান্থলি একটা ব্রিফিং করতে পারে না যে তারা কাজ কি করতেছে? জনগণের কাছে তো তাহলে আস্থার জায়গাটা তৈরি হয় না। মানে জনগণ যে আস্থাহীনতার জায়গায় ভুগতেছে, এই যে সংস্কারের 10টা কমিশন আছে, তারা যদি একটু মনে করেন যে তাদের অগ্রগতি জায়গাটা, আমি বলতেছি না যে আপনি তড়িঘড়ি করে একটা লামসাম জিনিসপত্র নিয়ে একটা কিছু করে ফেলেন, তাদের অগ্রগতি গুলো যদি জনসম্মুখে আনা যেত, তারা যে আসলে কি করছে, মানে ব্যাপারটা হয়ে গেছে যে কিছু ওই যে দিচ্ছে। আমি গুম কমিশনের রিপোর্ট দেখলাম, তারা নানা দিছে। তারপর হচ্ছে ইলেকশন কমিশনের রিপোর্ট মাঝে মাঝে সংবাদ সম্মেলন করছে, আর বাকিগুলোর খুব বেশি আমার চোখে পড়ে না। সংবিধান নিয়ে তাদের একটা আয়োজন ছিল, বাট কোনো খুব বেশি এক্সপ্রেসিভ না যে তারা কি করবে না করবে, বাট প্রাইমারি একটা আলোচনা ছিল। এটা একটা নির্দিষ্ট ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থেকে যাচ্ছে। এবং তুমি যে পলিটিক্যাল ম্যাচুরিটির কথা বলতেছে, এটাও কিন্তু আসলে মানে একটা নির্দিষ্ট মানে ক্লাসের মধ্যে থেমে যাচ্ছে। আমরা বাংলাদেশের নাগরিক যারা, আমরা তো আমাদের যারা শুধুমাত্র ওই সো কল্ড, আগে যেটা ছিল যে শাহবাগরা হচ্ছে কি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতো, যে শাহবাগীদের কনসেপ্ট দিয়ে, তাদের যে ধারণা দিয়ে তারা বাঙালিকে সংজ্ঞায়ন করতো, তারা বাঙালিদেরকে সংজ্ঞা দিয়ে দিত, নতুন করে তারা দাঁড় করাতো যে বাঙালি কারা, কিভাবে বাঙালি হয়। আমাদেরকে শিখতে হয়েছে যে বাঙালি কিভাবে হতে হয়। হ্যাঁ, আমরা বাঙালি হয়ে কখনো বাঙালি হতে পারি নাই, আমাদেরকে তাদের কাছ থেকে শেখা লেগেছে যে কিভাবে বাঙালি হতে হবে। এই যে আমাদেরকে নানান ভাবে শেখানো হয়েছে, তার মানে কি আমরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ফিল্টারিং করতেছি। এই ফিল্টারিং মেকানিজমটা আমাদের জন্য ক্ষতির কারণ। এই ফিল্টারিং মেকানিজমটা আমাদেরকে সাধারণ মানুষ পর্যন্ত তো আপনি এই ফিল্টারিং মেকানিজমের মধ্যে নিয়ে আসতে পারবেন না। সাধারণ মানুষ যারা আছেন, সাধারণ মানুষকে তো সাধারণ মানুষের ভাষায় নিয়ে আসতে হবে এবং সাধারণ মানুষের পর্যায়ে নিয়ে আসতে হবে। এখন আপনি আমি হয়তো এই মানে বিশেষ বুদ্ধিভিত্তিক চর্চার এই গল্পগুলো আমাদের কাছে, বা তাদের এই যে তাদের নেওয়া ইনিশিয়েটিভ, ওদের নেওয়া ইনিশিয়েটিভ, এগুলো আসবে, কিন্তু সাধারণ মানুষ আস্থাটা কোথায় পাবে? সাধারণ মানুষকে আস্থা দিতে হলে সাধারণ মানুষের ভাষায় আসতে হবে। যেমন বিচার বিভাগ, আমি জানি না আসলে এটা আসলে প্রকাশযোগ্য কিনা, পরে আবার আমার নামে কন্টেম্প্ট অফ কোর্টের মামলা টামলা হয় কিনা, সেটা হচ্ছে যে একটা কোশ্চেন আমার আছে। এই কোশ্চেনটা হচ্ছে 5 তারিখের আগে 4 তারিখে যদি তোমাকে ধরে নিয়ে যাইতো, তাহলে তুমি কয় দিনের রিমান্ড খাইতা? মিনিমাম 10 দিনের, জামিন নামঞ্জুর। 6 তারিখে সেম কোর্ট সবাইকে ক্লিন জামিন দিয়ে দিল। তাহলে এই 2 দিনের জাস্টিফিকেশনের যে কোনো একদিন জাস্টিফিকেশনে ভুল আছে, হয় 4 তারিখে জাস্টিফিকেশনে ভুল আছে, নাহলে 6 তারিখে জাস্টিফিকেশনে ভুল আছে। তাহলে এই জাস্টিফিকেশনের জন্য কেউ কি এখনো পর্যন্ত আদালতকে প্রশ্ন তুলেছে? এইটার একটা এক্সপ্লেনেশন হচ্ছে, মানে এটা হচ্ছে আমি যতটুকু অবজার্ভ করেছি যে বিচার বিভাগকে তো আগেকার সরকার, ফেসিবাদী সরকার স্বাধীন রাখে নাই। একজন বিচারক তার বুদ্ধি, তার যে জ্ঞান, তার নলেজ, সেটা দিয়ে সে জাস্টিস সার্ভ করবে, সে রিওয়ার্ড দিবে। কিন্তু যখন তার উপর প্রেশার থাকে, যখন তাকে সরকার ইনফ্লুয়েন্স করে, তখন সে চাইলেই তার যে স্বতঃস্ফূর্ত যে রিওয়ার্ড, সেটা সে দিতে পারে না। একজনকে যখন সে একটা রায় দিবে, রায়টা তখন তার না হয়ে এটা আসে সরকারের পক্ষ থেকে। আমরা সেম জিনিস দেখেছি। আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে মামলাগুলো, বা যে যুদ্ধাপরাধ ইস্যুতে যে মামলার রায়গুলো হয়েছে, আমরা দেখেছি যে এগুলো একেবারে বিচারের নামে প্রহসন ছিল। সুতরাং এখানে বুঝাই যাচ্ছে এখন 5 তারিখ পরবর্তী সময়ে এসে যে পরিবর্তনটা হচ্ছে, যেখানে কি আদৌ বিচারকরা বিচারের উপর বা হচ্ছে তাদের যে কন্ডাক্ট আছে সেগুলো ফলো করছে, নাকি এখনো তারা ইনফ্লুয়েন্সড হচ্ছে, এই ব্যাপারটা হচ্ছে একটা প্রশ্ন যে হয় 4 তারিখের বিচার সঠিক, না হলে 6 তারিখের বিচার সঠিক। আর যদি না হয়, তাহলে আপনি পুরোটা এখনো ভুল পথে আছেন। 4 তারিখে সরকারের তাবেদারি করছেন, 6 তারিখে সরকারের তাবেদারি করতেছেন, ভিন্ন সরকারের। দ্যাট ডাজন্ট ম্যাটার যে আসলে কি করতেছেন। তাহলে আপনি এই পৃথিবীতে যদি ক্রিয়েটরের পরে সবথেকে মানে প্রিশিয়াস চেয়ার থাকে, সেটা হচ্ছে গিয়ে জাস্টিসের চেয়ার। সো আপনি কতটুকু একটা রেসপন্সিবল দায়িত্ব পালন করতেছেন, সেই রেসপন্সিবল দায়িত্ব পালনের জায়গা থেকে মানে আপনি কতটুকু রেসপন্সিবল, এবং এখানে এইটাকে সংস্কার বিচারিক জায়গা থেকে, এবং মানে বিচারকদের যে আসলে বিচার হওয়া দরকার, এই প্রশ্নটা কেউ তুলতেছে না। কারণ সবাই আমার মতো ভয় আছে সবাই এখন। আমি বলতেছি যে আমি যদি এই কথা বলি, আমার নামে কন্টেম্প্ট অফ কোর্টের মামলাই হইতে পারে, খুব স্বাভাবিক। যে আমি
একটা গান আছে না, বিচারক তোমার বিচার করবে কোন জনতা, বা এই টাইপের কি যেন একটা গান আছে। হ্যাঁ, তো আপনি এটা ভাবেন যে কেউ কিন্তু বিচারকদের বিচার নিয়ে কেউ কথা বলতেছে না, অথচ 16 বছরে ইকুয়াল পার্টিসিপেশন ছিল। আপনি দেখেন রাস্তায় যখন ছাত্রলীগের কর্মী থেকে শুরু করে আওয়ামী লীগের কর্মীরা যখন একটা ভ্যান্ডা মানে আপনারা অপরাধ করছে বা কোনো একটা ক্রাইম করছে, এই ক্রাইমটা ভিজিবল, এটা হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল ক্রাইম। জুডিশিয়াল ক্রাইম যেগুলো হয়েছে, জুডিশিয়াল ক্রাইম নিয়ে তো একটা আলাদা তদন্ত কমিশন হওয়া উচিত যে জুডিশিয়াল ক্রাইম কোনগুলো ছিল। যেমন আপনি এই যে বললেন যে বিভিন্ন বিচারিক যে আছে, এটা তো একটা টোটালি আলাদা একটা প্যাটার্ন হওয়া উচিত যে জুডিশিয়াল ক্রাইমের একটা আলাদা মানে এটার একটা আলাদা কমিশন হওয়া উচিত যে গত জুডিশিয়াল ক্রাইম কমিশন, তারা এরকম রিপোর্ট দিবে যে অসংখ্য ঘটনা হয়েছে, 10,000 ঘটনা হয়েছে। খুবই ভালো বলছো, এটা খুবই ভালো। এটা তো সবার আগে দরকার যে জুডিশিয়াল ক্রাইম কমিশন হওয়া উচিত, যে যারা আমরা এক্সট্রা জুডিশিয়াল ক্রাইম তো আমাদের চোখের পড়ে যে সেখানে মানুষকে এভাবে এভাবে মানুষের উপরে অত্যাচার অপচার করাইছে, কিন্তু আদালতের অভ্যন্তরে আপনি যে মানে সাদা পাতা কালো অক্ষর দিয়ে যে আপনি যে কিছু একটা করে ফেললেন এবং সেটার জন্য আমাকে ফাঁসিতে ঝুলিয়ে ফেলা হলো। আমরা এখন বিভিন্ন মানে এই যে এক্সপোজারের পরে অনেক কিছু দেখতে পাচ্ছি যে কতজনকে কতভাবে ফাঁসানো হয়েছে। তাহলে এই ফাঁসানোতে যেমন সরকার মানে কন্ট্রিবিউট করছে, ইকুয়াল কন্ট্রিবিউশন তো বিচার ব্যবস্থারও। আপনি খালি এইটা দিয়ে বলতে পারেন না যে আমার উপরে প্রেশার ছিল তাই আমি এটা করছি। এটা আসলে আপনার দায় মুক্তি না, আপনি জনগণের মানে আপনি জনগণের প্রজাতন্ত্রের একজন সেবক, সার্ভেন্ট। সেই জায়গা থেকে আপনি এই জনগণ আপনার মানে আপনার সেই প্রভু যে জনগণ, তার সাথে আপনি বিট্রে করে বলতেছেন যে আপনি ভাই আপনি খুব চাপে ছিলেন, আপনি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে নিতে পারতেন। আপনাকে একটু ধরে বেঁধে নিয়ে যায়। হাসানুজ্জামান স্যারের কথা মনে পড়ছে, উনি ক্লাসে বলতো আমাদের, মনে আছে ফার্স্ট ইয়ারে, যে গভর্নমেন্ট সার্ভিস অফিসার যদি কিছু বলে কি তাকে গিয়ে বলবে তুই পাবলিক সার্ভেন্ট। আমি আসলে সত্যি কথা বলতে কি যে হাসানুজ্জামান স্যারকে খুবই খুবই ইয়ে করি, মানে লাইক আমি প্রেজ করি তাকে এবং তাকে ফলো করি। মানে ফলো করি বলতে কি যে আসলে তার যে টেক্সট গুলো আছে আমি এটাকে এখনো চেষ্টা করি যে আমার মানে শিক্ষার্থীদের মধ্যে এটাকে নিয়ে আসে। উনি আমাদের লাস্টেতে মাস্টার্স এর প্রোগ্রামে একটা ইয়ে দিয়েছিল, মনে আছে কিনা তোমাদের আমি জানি না, স্পিচটাতে সেটা হচ্ছে যে একটা মানুষ কি করে, একটা মানুষ হচ্ছে জেনারেশনের মধ্যে রিলেশনশিপ তৈরি করে প্রিভিয়াস টু নেক্সট। সো সে কিন্তু খুব আবেগপ্রবণ ভাবে বলছিল যে এটা তার রেসপন্সিবিলিটি ছিল তার বিফোর এনসিস্টারদের কাছ থেকে পাওয়া যে তার শিক্ষাটা সেটা আমাদের কাছে পৌঁছে দেওয়া, এন্ড দিস আওয়ার ডিউটি যে এই শিক্ষাটাকে আবার সামনের দিকে নিয়ে যাওয়া। তো মানে আমার কাছে ওই লোকটাকে অন্যরকম মানে আমি শ্রদ্ধা জায়গা থেকে দেখি। হয়তো আমাদের বন্ধুদের থেকে শুরু করে অন্যান্য বিভাগের সকালে ইয়ে আছে, ব্যাপারটা হচ্ছে যে ওনার পড়ানোর প্যাটার্নটা একটু আলাদা ছিল, আর বিশেষ করে উনি এত মানে ডাইভার্সিফাইড জিনিসকে এক জায়গায় নিয়ে আসতো যে সবার পক্ষে এটাকে অ্যাকোমোডেট করাও খুব কঠিন ছিল। মানে উনি এত এত জিনিস নিয়ে আসতো একটা 2 ঘন্টা লেকচারের মধ্যে, এত এত ব্যাপারগুলো নিয়ে আসতো, এটা থেকে এটা আলাদা করা, ওটার সাথে এটা কানেক্ট করা, এগুলো আসলে বেশি সময় সবাই নিতে পারত না। দ্যাটস আ সার্টেন টাইম পরে সবাই একটু রিয়েলিটির সাথে তত্ত্বকে বাস্তবতার সাথে মিলানোর যে গুণ আমার মনে হয় না সবার এটা ছিল। এবং উনি সেই সময়ে যেভাবে আওয়ামী লীগ এবং হচ্ছে শেখ হাসিনা থেকে শুরু করে প্রত্যেককে ধরনের গালিগালাজ করছেন, বা গালিগালাজ বলতে সমালোচনা করছেন, এটা মানে গালি দিছে, সমালোচনা কি ডাইরেক্ট গালি দিছে। আচ্ছা ওটাই তো গালি দিছে, আনথিঙ্কেবল মানে আনবিলিভেবল। 15 সালে যখন সবথেকে কঠিন সময় ফৈসিবাদের বিরুদ্ধে মানুষজন গুম হয়ে মানুষজন কি করছে তখন উনি করছে। এবং আমি হ্যাপি যে উনি এরপরে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে, কেউ ওনাকে কিছু করে নাই। আমাদের সাথেই তো কত ছাত্রলীগের বন্ধু বান্ধব নেতা বড় নেতারা ছিল, এইটুকু সম্মান ছিল আমাদের বন্ধুদের অথবা ছোট ভাইদের বা বড় ভাইদের, এটা হচ্ছে ভালো লাগার বিষয়। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমরা কথা বলছিলাম পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের সাবেক চেয়ারম্যান প্রফেসর হাসানুজ্জামান চৌধুরীর কথা, যিনি একজন বিদগ্ধ মানুষ, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী এবং যার অসংখ্য বই আছে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে এবং হচ্ছে ইসলামের নানা ইসলাম এবং রাষ্ট্রবিজ্ঞানের নানা সম্পর্ক নিয়ে। আপনারা এক্সপ্লোর করতে পারেন প্রফেসর হাসানুজ্জামান চৌধুরী। উনি কিন্তু এখন বেশ পাবলিক হয়ে গেছে, মানে বেশ উনি পাবলিকলি পার্টিসিপেট করে সবকিছুতেই। লাস্ট মনে আমাদের একটা ইনিশিয়েটিভ প্রোগ্রাম ওনাকে দাওয়াত দেয়নি, পরে রাগারাগি করছে। যাই হোক, দুষ্টুমি আর কি। আমরা মনে হয় 1 ঘন্টার কথা বলে 2 ঘন্টা কথা বলে ফেলছি। আমরা আজকে আলোচনা আসলে এত স্বতঃস্ফূর্ত এবং এত ডাইমেনশনাল। প্রচুর এডিট করা লাগবে ভাই।
এক ঘন্টার আলোচনা ১.৫ ঘন্টার উপরে চলে গেছে। আমরা আজকের জন্য তাহলে এখানেই সমাপ্ত করি আমাদের আলোচনা। আশা করি আমরা আজকে অনেক বিষয় আমাদের সামনে এসেছে। সময় স্বল্পতার কারণে আমরা সেগুলোতে ডাইভ ইন করতে পারি নাই। আমরা পরবর্তী সেশনে আমরা বিভিন্ন এখান থেকে যে টপিকগুলো ডেমোক্রেটাইজেশন বা ডেমোক্রেটিক সোশ্যালাইজেশন বা অন্যান্য যে ব্যাপারগুলো চলে আসছে ইনস্টিটিউশনালাইজেশন অফ ডেমোক্রেসি, আমরা এগুলো নিয়ে আলোচনা করব এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উপরে একটা বিশদ আলোচনা এবং গবেষণা বা সমালোচনা একই সাথে সবকিছুর দাবি রাখে যে বাংলাদেশের শক্তিশালী একটি কাঠামোর জন্য রাজনৈতিক দলগুলোকে কিভাবে শক্তিশালী এবং সাস্টেনেবল ওয়েতে শক্তিশালী হওয়া উচিত। তো আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমাদের এই পডকাস্টে তো লম্বা সময় দেওয়ার জন্য খুবই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি মঈনুদ্দিন জাহাঙ্গীরকে, অ্যাট দ্য সেম টাইম মোহাম্মদ তালহাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের জন্য এখানে আমরা আলোচনা সমাপ্ত করছি।